প্রথমে কথা আমাদের যে এইবারের দুর্গাপূজায় বাংলার যে সংখ্যা আসছে সেটার যে আমরা বিষয় হিসাবে নির্বাচন করেছি যৌনতা বিষয়। এবার আজকে এই আলাপচারিতায় তুমি আমাদের সময় দিয়েছো, তার জন্য প্রথমে ধন্যবাদ। এবং তুমি আদ্যপান্ত একজন রাজনীতির মানুষ, একটা বিপ্লবী রাজনীতির পথকে তুমি নিজের পথ হিসাবে বেছে নিয়েছো। তো তোমার সাথে কথা বলতে গেলে যেই প্রশ্নটা আমার মাথায় প্রথমে আসছে, আমি এখনো যখন দেখি যে এখনো স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিপ্লবী রাজনীতির প্রতি তাদের একটা আকর্ষণ রয়েছে, এবং সেই আকর্ষণের থেকে একটা বড় অংশ রাজনৈতিক দলের, যে সমস্ত বিপ্লবী রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর সাথে যুক্ত। তাদের যে বয়স, সেই বয়সের ক্ষেত্রে বিভিন্ন মানসিক এবং বিভিন্ন শারীরিক চাহিদা তাদের থাকে, এবং সেই হিসেবে তারা অ্যাক্ট তারা করে। তা তোমার দর্শনে, তোমার দৃষ্টিতে এই ব্যাপারগুলোকে তুমি বৈপ্লবিক রাজনৈতিক অনুষঙ্গ হিসেবে কিভাবে দেখো? প্রথমত বলি যে মানে বৈপ্লবিক রাজনীতি বলছো, আর আজকের দিনে বিপ্লবী চিন্তা মানেই হচ্ছে মার্ক্সবাদী চিন্তা। তো এখন মার্ক্সবাদ অ্যাকচুয়ালি আমরা যেভাবে বুঝেছি, মার্ক্সবাদ একটা বিজ্ঞান, অর্থাৎ কিনা সমাজ পরিবর্তনের এবং এই প্রকৃতির কিছু নিয়ম আছে। তো সেই নিয়মগুলোই মার্ক্সবাদ ডিসকভার করছে, ছিলই। ঠিক একইভাবে তোমরা যে সাবজেক্টটা নিয়ে কাজ করছো, এই যৌনতা বা এটা রিলেটেড যে বিষয়গুলো, এটা একটা প্রাকৃতিক নিয়ম আর কি, প্রকৃতির নিয়মেই এটা হচ্ছে। ফলে মার্ক্সবাদ যেহেতু বিজ্ঞান বা প্রকৃতির এই নিয়মকে মেনেই সে চলে আর কি, প্রকৃতির নিয়মকেই মানে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে না, সে নিয়মকে জানার পথটা আবিষ্কার করেছিল। সেই জন্য যেহেতু যৌনতা একটা প্রাকৃতিক বিষয়, এই বিষয়কে মার্ক্সবাদে স্থান দেওয়া হয়। আমরা মার্ক্সিজম নিয়ে চর্চা করতে গিয়ে পেয়েছিলাম একটা ওয়ার্ড আর কি, মানে একটা সেন্টেন্স বলা হতো, মার্ক্সিজম ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, ইভেন সেক্স টু লাভ। অর্থাৎ ভালোবাসা, যৌনতা, এ কোনো কিছুই এমনি এমনি না বিষয়গুলো। তার পিছনেও সমাজ পরিবর্তনের সাথে সাথে যে ভাবনা ধারণা সমাজের মধ্যে বিচরণ করে, এগুলো সবই তার সঙ্গে রিলেটেড। বলা হয় বা মার্ক্সবাদে দেখানো হয়েছে যে প্রত্যেকটা সমাজ ব্যবস্থার একটা অর্থনৈতিক ভিত্তি থাকে, তার উপর দাঁড়িয়ে থাকে। যেমন রাজতন্ত্রে অর্থনৈতিক ভিত্তি ছিল রাজতন্ত্র, তার উপর তার উপরিকাঠামোগুলো দাঁড়িয়ে আছে, অর্থাৎ তার চিন্তা ভাবনা ধর্ম সমস্ত কিছু, এবং যৌনতাও। ফলে রাজতন্ত্রের সময়কার যৌনতার ধারণা, রাজতন্ত্র বদলে গিয়ে নতুন অর্থনৈতিক কাঠামো আসলো, গণতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো বা পুঁজিবাদী ব্যবস্থা যেটাকে বলছে, সেখানে যৌনতার ধারণা। আবার আজকে যখন পুঁজিবাদী অর্থনীতি বা এই সিস্টেম মানুষকে শান্তি দিতে পারছে না, ভালো রাখতে পারছে না বলেই তাকে বদলে ফেলার একটা ভাবনা সমাজ অভ্যন্তরে সৃষ্টি হচ্ছে। তার থেকেই তো মার্ক্সবাদ, তার থেকেই বিপ্লবী চিন্তার জন্ম। ফলে সেইখানেও আবার একটা নতুন, এই যৌনতা সম্পর্কে একটা নতুন ভাবনা, কিন্তু এটাকে বাদ দিয়ে না, কারণ এটা প্রাকৃতিক বিষয়, একে বাদ দিয়ে কিছু না। তাহলে তোমার প্রশ্ন ছিল যে আমাদের দলে এই মানে কিশোর বা যৌবনের মধ্যে যারা আছে, এই বয়সী ছেলেমেয়েদের মেলামেশা নিয়ে দলের দৃষ্টিভঙ্গি কীরকম থাকে। স্বাভাবিক, মানে যেমন হয়, যেমন করে একটা বাবা মা তার কিশোর বয়সী বা যৌবনের দিকে যাচ্ছে যে ছেলে মেয়েকে যেভাবে দেখে আর কি, বাবা মাই তো ছেলে মেয়ের বিয়েটা দেয়, আবার তারা ছেলে মেয়েকে রেস্ট্রিক্টও করে। তাহলে কোন প্রশ্নে আটকানো হবে, কোন প্রশ্নে তাকে কতটুকু ছাড়া যেতে পারে, সেটা দেখার বিষয়টা দলের থেকে খুব ব্যাপকভাবে দেখা হয় তা না, যতটুকু বা দলের যে একদম উচ্চমানের যারা কর্মী ভালো, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা গাইড করা হয়। বাকি তো আজকের সমাজে আমরা যেমন দেখছি, এই যে প্রেম
প্রেমের বিষয়টা খুব মানে সহজ হয়ে গেছে আর কি। তো প্রেম তো আসলে মানে তার সঙ্গে অনেক কিছুর সঙ্গে যৌনতাও মিশে থাকে, মানে একটা যৌন আকাঙ্ক্ষাও মিশে থাকে। যেমন ধরো এই আলোচনার মধ্যে আমি একটু বলি, যৌনতা শুধু মানে পশুর যৌন তৃপ্তি আর মানুষের যৌন তৃপ্তি একরকম না। তাহলে মানুষের ক্ষেত্রে কিন্তু আমি কিছু কবিতা লিখছি, তার মধ্য দিয়ে আমি আমার যৌন আকাঙ্ক্ষার কিন্তু একটা মানে একটা করছি, এক্সপ্রেস করছি। একজনের সঙ্গে, আমার এক বান্ধবীর সঙ্গে আমি একটা নাটক দেখতে গেলাম, সেখানে নাটকটাই দেখছি কিন্তু এর মধ্যে দিয়ে আমার একটা তৃপ্তি আসছে। এগুলো সব যৌনতা রিলেটেড আর কি। তো ফলে ছেলেমেয়েরা যখন মিশছে, একদম মেলামেশার অবাধ পরিবেশ, মেলামেশাটা দরকারও, এটাকে বাদ দিয়ে মানে আলাদা দুটো পৃথিবী হতে পারে না, এটা ছেলেদের এটা মেয়েদের। তো সে মিশতে গিয়ে তাদের মধ্যে এরকম নানান যৌন আকাঙ্ক্ষা জন্ম নেয় এবং তার কিছু পূর্ণতা পায়, কিছু তার থেকে তৃপ্তি। আবার কিছু জায়গায় ইম্যাচিওর যারা এই বিষয়টার প্রশ্নে সঠিকভাবে হয়তো বুঝে ওঠে না, জিনিসটাকে অন্যভাবে দেখে, বা রুচির প্রশ্নে ঠিক মানুষ তার যৌন আকাঙ্ক্ষা বা যৌন তৃপ্তি নেওয়ার জন্য মানে সভ্যতার সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে সে তো সভ্যতার তারই তো সৃষ্টি। সেইখানে যে রুচির যতটুকু প্রশ্ন, সেই প্রশ্নে যদি কিছু মনে হয় আমরা কিছুটা গাইড করি, বাকিটা তারা মার্ক্সবাদের চর্চা করতে করতে তারাই উপলব্ধি করে। আর এই সমাজে থাকে, সমাজেরও কিছু গাইডলাইন আছে, সমাজের কিছু দৃষ্টিভঙ্গি আছে। আমি ইউরোপে যেভাবে চলতে পারি সেইভাবে আমি ইন্ডিয়াতে চলতে পারি না, মানে চলতে চাইলেই পারি কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করে নেবে না। ফলে এই বিষয়গুলো আমরা সাধারণত করে খুব সামান্য অংশেই দেখা হয়, বাকি মেজরটাই একটা মূল্যবোধ তাদেরকে দেওয়ার চেষ্টা হয়, যাতে তারাই বুঝতে পারে আমাদের মেলামেশার ক্ষেত্রে বা আমাদের সঙ্গী নির্বাচনের প্রশ্নে কীভাবে করা উচিত আর কি, বা কীভাবে চলা যায় এইরকম। এখানে একটা কথা বলি তাহলে, যে এদের দৃষ্টিভঙ্গি, একজন নতুন কিশোর বা বয়সন্ধিকালের নারী বা পুরুষের প্রতি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি যাই থাকুক না কেন, কিন্তু নারীর উপরে যেন আমরা বেশি একটু কঠোর আমাদের মনে হয় আর কি, যা কিছু দেখি আর কি, নারীর উপরে যেন বেশি কঠোরতা আমরা প্রয়োগ করি। তো ধরো একজন নারী তার নিজের শরীর এবং তার যৌনতা বিষয়ক যা কিছু সিদ্ধান্ত, সেটা তার নিজস্ব অধিকার হওয়া উচিত, তাই তো? অন্য কেউ ঠিক করে দিতে পারে না। এই যে নিজের শরীর এবং যৌনতা নিয়ে যে বলার যে অধিকার, এটা কি তুমি বলবো যে বিপ্লবী রাজনীতির অংশ, নাকি মানে বিপ্লবী রাজনীতি যারা করছে তারা কি এই বিষয়টাকে তাদের মানে কন্ট্রোলের কথা বলে বা এই বিষয়টার মধ্যে তারা নাক গলাতে চায়, নাকি এটা তারা ব্যক্তিগত বিষয় বলে সেটাকে এড়িয়ে যায় বা সেটাকে অত কন্ট্রোল করতে চায় না? না, আমি বলবো যে তুমি যে প্রশ্নে গেলা আর কি, ধরো একজন বিজ্ঞানী, তার জীবনে কি যৌনতা নেই? আছে, কিন্তু তার স্বপ্নে বিভোর হয়ে আছে তার যে আবিষ্কার, সেটাই তার স্বপ্ন, সেটাই তার জীবন। সেই চলার মাঝে কখনো হয়তো মানে সেই যৌনতার আকাঙ্ক্ষা বা যৌনতা তৃপ্তি লাভ করা সেটা তার থাকে, কিন্তু এটা তার লাইফে প্রায়র না, মুখ্য বিষয় না। এবারে যারা বিপ্লবী আন্দোলনে থাকে তারা মানুষের দুঃখ দুর্দশা বা সমাজ পরিবর্তনের প্রয়োজনটাকে যেভাবে উপলব্ধি করে, সেটাই তার জীবনে মুখ্য হয়ে থাকে। এবং মানে সর্বক্ষেত্রে যারা কিছু করতে চায় তাদের মুখ্য হয়ে থাকে। এখানে যৌনতা বা আমি নারী হিসেবে আমার শরীরের অধিকার, এই যে প্রশ্নগুলো, সেগুলো খুব প্রায়র হয় না। তো যদি পার্টিকুলার ওই প্রশ্নে যাও তাহলে ঠিকই তো না, একটা নারী পুরুষ যেই হোক তার শরীরের অধিকার তারই। সে কীভাবে সে মানে চলতে চাইছে, কীভাবে চলতে চাইছে, সেটা সবটা তার না, কিছুটা, যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, কিছুটা সমাজকে মেনটেন করে চলার বিষয় আছে, কিন্তু একটা বড় অংশতে তারই ভাবনা, তারই অধিকার। যদিও এখনও আমরা দেখছি যে পাত্র নির্বাচনের প্রশ্নে বাবা মা মানে একটা বড় জায়গা জুড়ে বাবা মাই শেষ কথা বলে। এই যে বলে, এটা হচ্ছে পুরনো মানে পুরনো দৃষ্টিভঙ্গি। ধরো রাজতন্ত্রের সময়কার যে ধর্মীয় চিন্তা, ধর্মীয় মূল্যবোধ, সেই মূল্যবোধের ভিত্তিতে
অর্থাৎ নারী সেখানে ধর্মে, সমস্ত ধর্মেই দেখানো হয়েছে নারীকে নিচু করে রাখা হয়েছে, পুরুষই মুখ্য আর কি। তো সেইখানে নারী তার পাত্র নির্বাচন করবে এটা ভাবাই যায় না। সেখানে বাড়ির কর্তা হিসেবে বাবা নির্বাচন করে। এবং আমরা বহু গল্প এখনও শুনেছি আমাদের মা বাবার ক্ষেত্রেও, যে মেয়েটা জানে না কার সঙ্গে বিয়ে হচ্ছে, তারপরে সে বিয়ে হওয়ার পর স্বামীকে দেখলো। আজকে গণতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে এটা কল্পনাই করা যায় না, কিন্তু এটা হচ্ছে, প্রচুর হচ্ছে। তাহলে এখানে নারীর অধিকারের যে প্রশ্ন, এই অধিকারের প্রশ্ন নিয়ে কিন্তু আমরা মানে যারা বিপ্লবী আন্দোলনে আছে তারাই কথা বলে। সেখানে কিন্তু যৌনতাটাই মুখ্য না, মানে নারীর শুধু যৌন অধিকার মুখ্য না, এটা একটা অন্যতম অধিকার, অন্যতম অধিকার যে সে তার পাত্র নির্বাচন করবে অথবা তার সেই সঙ্গীকে কতটুকু অ্যালাউ করবে সেটাও তার ব্যাপার। এখানে সেই সঙ্গী তাকে বাধ্য করতে পারে না, এটা নারীর অধিকারের একটা জায়গা। কিন্তু একটা বড় হয়ে আছে নারী সম্পর্কে যে সমাজের দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি যদি না বদলানো যায়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে নারীকে মানে নারীকে ভোগের বস্তু হিসেবে দেখাই যে সমাজের মধ্যে আছে, এটা না বদলালে এটা বদলানো যাবে না। এবং মজার ব্যাপার হচ্ছে নারী নিজেও, মেয়েরা নিজেও মনে করে, এটা বড় অংশের মেয়েরা, যে না মানে আমার জন্মই তো এই কারণে হয়েছে। অর্থাৎ মেয়ের মাটা মনে করছে, মেয়ের শাশুড়ি মনে করছে যে স্বামী তো একটু জোর করতেই পারে, স্বামী তো একটু মারতে পারে, বা স্বামী তো একটু কথা বলতেই পারে, ও কেন এরকম করবে। অর্থাৎ এই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির দ্বারা আচ্ছন্ন হয়েছে নারীও। তাহলে নারী মুক্তি, মানে তোমরা যৌনতার মুক্তি যদিও তোমাদের সাবজেক্ট এটা, আমি বলছি যে নারীর সামগ্রিক মুক্তির মধ্যে তার যৌনতার মুক্তিও লুকিয়ে আছে। তাহলে এই অর্থে নারী মুক্তির ভাবনা আমরাও ভাবি, মানে সমাজের মুক্তিও হতে পারে না, সমাজের অর্ধেক অংশই যদি সে যদি চাপে থাকে, অপারেশনে থাকে, কারোর থাকে, তাহলে এই সমাজে তো মুক্তি পেতে পারে না। মানে বিপ্লব যদি হয়ে যায় তাহলে নারীদেরও যে যৌন অধিকার সেটা সুরক্ষিত হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমাদের ভারতে এবং অবশ্যই পৃথিবীরও মানে যারা চিন্তাশীল মানুষজন, বুদ্ধিজীবী মানুষ, তাদের মধ্যে একটা বড় অংশ থেকে একটা জিনিস আসে, বারবার আসে, যে হচ্ছে বিপ্লব যখন সংঘটিত হবে, তাদের অভিযোগটা হচ্ছে তারা মানে তাদের কাছ থেকে আমরা এটা শুনি, বা একটা চিত্র এইভাবে চিত্রায়িত হয়েছে যে যখন বিপ্লব যখন সংগঠিত হচ্ছে বা বিপ্লবের কাজে যখন পুরুষ যখন অংশ নিচ্ছে, নারী যেন তার কোনোভাবে সাবঅর্ডিনেট, এরকম একটা চিত্রায়ন হয়েছে। মল্লিকা সেনগুপ্ত নিজের কবিতায় লিখে দিলেন, আপনি বলুন মার্কস, এই কবিতাটা তিনি লিখলেন যে হচ্ছে নারীরা কেবল বিপ্লবের সেবাদাসী, এবং লিখে দিলেন মানে পুরুষ বিপ্লব করবে আর নারীরা তাদের শরীর ও শ্রম দিয়ে পুরুষের যৌন ও অন্যান্য চাহিদা মেটাবে, এটাই কি তাদের ভবিতব্য? এটাই। কেন মার্কসকেই প্রশ্ন করলো কেন আমি জানি না। মার্কস নতুন পথের দিশারি। হ্যাঁ, তো মানে মার্কস তো ঠিক তার বিপরীত চিন্তা করেছে। নারীর মানে নারীকে নারী হিসেবেই দেখা নেই, মানুষ হিসেবেই দেখাই আমাদের কাজ, বা আমরা এভাবে বুঝি। এবং এটা নবজাগরণ যারা এনেছিল তারাই এই কথা অন্তত এই স্টেজ অবধি একটা ভাবনা এনে দিয়ে গেছিলো যে নারী মানে আলাদা কিছু বস্তু না, তারা মানুষ আমাদের মতনই একজন। সেখানে কার্ল মার্কস যে আছেন বা মার্ক্সবাদের যে বিষয়, সেখানে নারী মানে পুরুষকে সেবা করে যাবে, পুরুষ বিপ্লব করবে, তার পিছনে নারী হেল্প করবে, বিষয়টা এরকম না। আমরা আবার যদি অন্যভাবে দেখো, মানে এখানে হচ্ছে গণতান্ত্রিক চিন্তার সঙ্গে সমাজতান্ত্রিক চিন্তার একটা জায়গায় একটা ডিফার করে, সেটা হচ্ছে একটা গ্যাপ আছে। সেটা হচ্ছে ধরো গণতন্ত্রে খুব মোটা অর্থে আমরা সকলকে সমানভাবে বলি, আবার সমাজতান্ত্রিক বা দ্বন্দ্বমূলক বস্তুবাদে গিয়ে আমরা বুঝি যে অবস্থান অনুযায়ী বিষয়টা ভিন্ন। মানে আমি একটা উদাহরণ দিই, যে উদাহরণটা আমি দিয়ে থাকি, যে যখন দৌড় হবে
একজন একটু পায়ে খোড়া আর একজন সুস্থ সবল, এই দুজনের মধ্যে যে প্রতিযোগিতা, এটা গণতান্ত্রিক প্রতিযোগিতা, সকলেরই সমান সুযোগ। আর সমাজতান্ত্রিক বা দ্বন্দ্বমূলক বস্তুবাদে আমরা বিচার করব যে পায়ে খোড়া, তার অবস্থানগতভাবে সে সবলের থেকে সে পারার কথা না, সে পিছিয়ে থাকবে, তাহলে তার বিচারটা এর সঙ্গে এক জায়গায় রেখে করা সম্ভব না। এখানে এটা কেন বললাম, অর্থাৎ দেখা যাচ্ছে একজন স্বামী স্ত্রী দুজনেই মানে বিপ্লবী আন্দোলনে বা বড় মানুষ হওয়ার প্রশ্নে বা বড় জীবনের প্রশ্নে দুজনেরই সমান অধিকার আছে, কিন্তু দুজনের মধ্যে একজন যদি এগিয়ে যায়, আরেকজন যদি একটু পিছিয়ে থাকে, এবং যে পিছিয়ে আছে সে যদি এগিয়ে যাচ্ছে তাকে যদি কিছুটা হেল্প করে দেয়, তাহলে মানে সে বিপ্লবের ক্ষতি করছে না লাভ করছে, এটা বোঝার বিষয় আছে। যেমন কার্ল মার্কসকে বাঁচিয়ে রাখার জন্য কার্ল মার্কসের স্ত্রী তার সন্তানদের দুধ মার্কসকে দিতেন না। মার্কসের সেটা জানা ছিল না, মানে তার জানার ব্যাপারও নেই। অর্থাৎ এই যে মানুষটা যে কিনা একটা দুনিয়াকে বদলে দেওয়ার ভাবনা ভাবছে, একটা বিশাল কাজ করছে, সেটা তার স্ত্রী উপলব্ধি করতে পেরেছিল। কিন্তু আমি যদি মার্কস এবং তার স্ত্রী দুজনকে এক জায়গায় রাখি, তাহলে দুনিয়া হয়তো আজকে মার্কসবাদ পেত না। মানে মার্কসের স্ত্রী মার্কসকে রান্না করে দিবে কেন, মার্কস কেন আরেকদিন রান্না করবে না, এই প্রশ্নে যদি আমরা আটকে থাকি, তাহলে হয়তো মানে মার্কসবাদ আমরা পেতাম না। মূল প্রশ্ন বিপ্লবের রাস্তা সুগম হচ্ছে কিনা। হ্যাঁ, মূল প্রশ্ন এটা। এবং একজন আরেকজনের পাশে দাঁড়াচ্ছে কিনা। হ্যাঁ, শুধু নারী দাঁড়াবে কিনা, শুধু পুরুষ দাঁড়াবে কিনা, এরকম বিষয়টা না। এবং মানে তোমার হচ্ছে যে আসলে আমি ভূমিকাটা নিচ্ছি কিসের জন্য, ভূমিকাটা নিচ্ছি এই দেশের বিপ্লব করার জন্য, এবং সেই বিপ্লব করার জন্য যা প্রয়োজন তাই করছি। সেই প্রয়োজন কখনো পুরুষের ঘাড়ে আসে, কখনো নারীর ঘাড়ে আসে, কিন্তু ওটাকে নারী পুরুষ দিয়ে বিবেচনা করার কথা না। অর্থাৎ আমাদের দলে আমরা দেখি, যখন আমাদের দলের মহিলা কর্মীটার কোনো কাজ থাকে, তার হয়তো সামনে একটা সম্মেলন আছে, প্রোগ্রাম আছে, তখন স্বামী রান্না করছে 2-3 দিন ধরে, তাতে কোনো মানে এটা নিয়ে কোনো মিটিং করতে হয় না, বা হয়তো অসুবিধারও কিছু নেই। আবার স্বামী যখন কাজে বেরিয়ে যাচ্ছে, তার মহিলা কর্মীটা হয়তো রান্না করছে। কিন্তু আমি 3 দিন করেছিলাম, তুমি 3 দিন করবে না কেন, ব্যাপারটা এরকম না। লেনিনের ঘটনা একটা আমি অনেককেই গল্প করি। লেনিনের শাশুড়ি, মানে লেনিন তো বিভিন্ন দেশে তাকে পালিয়ে বেড়াতে হয়েছিল, এক জায়গায় স্থির হয়ে থাকতে পারেনি। তা তার স্ত্রীও বিপ্লবী আন্দোলনের খুব সক্রিয় কর্মী ছিলেন। তার শাশুড়ি ছিলেন, উনি এই যে বাচ্চাগুলোকে দেখাশোনা করা, এবং লেনিন তার স্ত্রী তারা যেন বিপ্লবী আন্দোলনের কাজের ক্ষেত্রে কোনো বাধা না হয়, এই মানে একদম অত্যন্ত সংগোপনে থেকে সে কিন্তু এই কাজ করে দিয়ে গেছে। তাহলে বিপ্লবী হিসেবে তার নামটা নেই, কিন্তু বিপ্লবী আন্দোলনে তার ভূমিকা তো অবশ্যই আছে। শাশুড়ির নাম, আমিও তার শাশুড়ির নামটা বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু তার এই বড় রোল ছিল, যেটা উনি মারা যাওয়ার পর লেনিন নিজেই বলেছিলেন যে আমরা আজকে বুঝতে পারছি যে উনি কি বড় কাজ করে দিয়ে গেছে। মারা যাওয়ার পর সেটা উপলব্ধি হচ্ছে। এখানে আমি এই প্রশ্নটা যে তুমি যদি শেষ করলে, সেখানে আমি আপনি অ্যাড করবো, পৃথিবীতে বিপ্লবী আন্দোলনে বা বিপ্লবী রাজনীতির ইতিহাস ঘাটলে পরে তুমি যেটা বলছো যে হচ্ছে সেটা কোনো মানে জেন্ডার ভিত্তিকভাবে দেখা উচিত না, দেখা উচিত না তোমার দেখা ঠিকই, কিন্তু সবসময় পুরুষকেই কেন দেখা যাচ্ছে সামনে, এটাকে কি মনে হয়? এটা তো স্বাভাবিক নিয়মেই যে পুরুষ মানে পুরুষতান্ত্রিক সমাজে আছি, পুরুষের সুযোগ সুবিধা অধিকার সবই বেশি, সেই কারণে তার সুযোগটা বেশি। আজকে আমি যখন সকালে বেরিয়ে যাচ্ছি আর রাত্রি 10টায় ঢুকছি, আমার উপর নির্ভর করে কেউ নেই, কিন্তু আমার স্ত্রীকে বেরোলে ভাবতে হচ্ছে যে আমাকে 2 ঘন্টা পরে ফিরে আসতে হবে, না হলে আমার সন্তানটা কখন মা আসবে এই বলে বসে আছে। এই জায়গা থেকেও নারীকে মুক্ত করার কাজ আমাদের দলের ভিতরে আমরা একটা প্র্যাকটিস করি, অর্থাৎ এই সন্তানটা দলের সন্তান, এই জায়গায় নিয়ে যাওয়ার আমরা একটা চেষ্টা করি। যদিও সমাজতন্ত্র থাকলে সেটা এই কমিউনিটির সন্তান হয়ে যেত, তখন তার চিন্তা তার মাকে বা বাবাকে করতে হতো না, এটা কমিউনিটি তার চিন্তা করত। তো যেহেতু এই সমাজ এখনও আসেনি, পুরুষের সুযোগ সুবিধা অধিকার বেশি, তার ফলেই নারী পিছিয়ে থাকে, নানান কারণে পিছিয়ে থাকতে হয়।
স্বাধীনতা আন্দোলনে এটারই তো প্রীতিলতা এই পরীক্ষাটাই দিয়েছিল। মানে তার বক্তব্য তো এটাই ছিল যে মেয়েরা মরতে পারে না, দেশের জন্য মরতে পারে না, বা দেশের কাজে আসতে পারে না, এই যে ধারণা হয়ে আছে এটা ভাঙতে চেয়েছিল সে। এবং মাস্টারদা সূর্য সেন বড় মাপের মানুষ, সেই সুযোগ প্রীতিলতাকে দিয়েছিল। তাহলে সেটা তারা করেছিল, এটার চেষ্টা আরও করে যেতে হবে বহু। আচ্ছা, একটা প্রশ্ন, ধরো আমাদের বর্তমান সমাজে এই যে এতক্ষণ ধরে কথা হলো বিয়ে বা বিবাহ, স্ত্রী স্বামী স্ত্রী, এসবের বাইরেও তো সম্পর্ক হয়। সবসময় যে স্বামী স্ত্রী বা বিবাহ এরকম কোনো সম্পর্ক সবসময় হয় না, আগেও হয়তো হয়নি। আমরা প্রাচীন সাহিত্য থেকে দেখলে সর্বদা দেখি যে বিভিন্ন রকমের সম্পর্ক আছে, এবং মহাভারত বলো, আমাদের দেশের মাইথোলজি বলো, অন্য দেশের ক্ষেত্রে বলো, এরকম আছে। তো নারী পুরুষের মধ্যে ধরো বৈবাহিক সম্পর্ক ছাড়াও যৌন যে সম্পর্কগুলো হয়, সেটা কি চোখে দেখো? কি চোখে দেখো তুমি? মানে ব্যাপারটা কি পরকীয়া বা এই জাতীয় কিছু বলছো? পরকীয়া হচ্ছে না, মানে আমাদের চোখে সাধারণভাবে এটাকে দেখা হয় না, একটু আলাদা করে দেখা হয় যে বিবাহের বাইরে, হ্যাঁ বিবাহের বাইরে কলঙ্কারিত করার যে একটা গর্হিত কিছু ব্যাপার, নিন্দনীয় কিছু ব্যাপার। তো এটা কি প্রগতি, এই যে সম্পর্ক মানে বিবাহের বাইরে কেউ যৌন সম্পর্ক, নারী পুরুষের নানা রকম সম্পর্ক, মানে এই সম্পর্কটি কোনোভাবে প্রগতিশীল নয় বা প্রগতির উল্টো দিকে কিছু একটা হচ্ছে, প্রগতির উল্টো দিকে রিগ্রেসিভ বা এরকম কিছু বলা যাবে, রিঅ্যাকশনিস্ট কিছু বলা যায় না? আসলে প্রোগ্রেসিভের অংশ কি? আমরা যদি আদিম সমাজে যাই, সেখানে তো এই ব্যাপারটাই ছিল না। তারা সঙ্গী নির্বাচন করত, মিলিত হতো, এবং কোনোদিনও এটাকে প্রাতিষ্ঠানিক করা হয়নি। না করা হয়। তাহলে প্রাতিষ্ঠানিক করা হলো কখন এবং কেন? সেটা হচ্ছে যখন শ্রেণীবিভক্ত সমাজ আসলো, সমাজে সম্পত্তি সৃষ্টি হলো, সম্পত্তির মালিক কে হবে? আমি এরকম 20-25 জায়গায় আমি সম্পর্কে লিপ্ত হয়েছি, আমার 100টা সন্তান, তার সকলেই তো দাবিদার, তাহলে আমার সম্পত্তির মালিককে। তখন এটাতে একটা বৈধ ব্যাপার আনার জন্য তো এই বিবাহ বা এই বিষয়গুলো আনলো আর কি। এবং তার বাইরে যেটা সম্পর্ক থাকবে এগুলো অবৈধ আর কি, তাদের অধিকারটা থাকছে না। অর্থাৎ সন্তানের অধিকার সুরক্ষিত করার জন্য সেই সময়কার যারা শাসক তারা এইভাবে ভেবেছিল। তার থেকে কিন্তু এইসব বিবাহ বা তার নিত্য নতুন রূপ। তারপরে সভ্যতা উন্নত হয়েছে, পুরুষ বহুবিবাহ করতে পারত। তারপরে গণতন্ত্র এসেছে, গণতন্ত্র বলেছে না এটা সঠিক নয়, 1/1ই হওয়া দরকার। তা আজকেও যদি আমার কারোর সঙ্গে আমার সঙ্গী পরিবর্তনের ইচ্ছা হয়, তার তো রাস্তা খোলাই আছে, এখানে আর সমস্যার কি আছে? না, আমি বলছি বিবাহের বাইরের সম্পর্ক, মানে ধরো বিবাহ হয়নি, তার মধ্যে সামাজিক স্বীকৃতি নেই, সেই ধরনের যৌন সম্পর্কগুলোর ক্ষেত্রে কি এটা প্রগতিশীল বলা যায়? মানে প্রগতি পক্ষে অন্তরায় হতে পারে কি এগুলো? না, আমি বুঝি যে এরকম, এবং এখন তো এরকম বহু হচ্ছেও আর কি, সমাজ অনেকটা মেনেও নিচ্ছে। কিন্তু এই সম্পর্কের মধ্যে শুধু যৌন তৃপ্তির আকাঙ্ক্ষাটুকুই থাকে, তার বাইরে আর কিছু থাকে না। এটা যদি নারী পুরুষ উভয়ে মেনে নিতে পারে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু দায়বদ্ধতার প্রশ্ন এখানে আর থাকে না কিছু। তাহলে কি আবার সেই ওই আদিম সমাজের দিকে যাব না? তো এইটুকু ভাবার বিষয়। অর্থাৎ আমি দেখতে সুন্দর বা আমার একটা নারী মন জয় করার ক্ষমতা আছে, তাহলে আমি একজনের সঙ্গে 1 বছর সম্পর্কে থাকলাম, আবার পরের বছর আরেকজনের সঙ্গে সম্পর্কে থাকলাম, এ হতেই পারে, আমার অধিকারের মধ্যেই পড়ে বলা, আমি বলতে পারি। কিন্তু এই যে বহুগামিতা খুব দ্রুত পাল্টায়, এই বহুগামিতা আসলে আমাকে কোন মানুষ তৈরি করছে? অর্থাৎ আমার চিন্তার কেন্দ্রবিন্দু কি শুধু ওই সম্পর্কটুকুই? তা না হলে আমি 2 থেকে 3টা সম্পর্কে যেতে পারি। যে একটা জীবনের প্রথম জীবনে যাকে ভালো লেগেছিল, ভালোবেসেছিলাম, পরে দেখছি যে সে ঠিক আমার মনের মতো না, তাহলে আমি পরিবর্তন করছি। বা জীবনের একটা জায়গায় গিয়ে আরেকজনের সঙ্গে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠছে, তার থেকে হয়তো এটা একটু অ্যাডভান্স হয়ে গেল। কিন্তু জাস্ট ইউজ অ্যান্ড থ্রোর মতো যদি ব্যাপারটা হয়, যে সম্পর্কে লিপ্ত হয়ে সম্পর্ক ত্যাগ করে যায়, তাহলে তার জীবনটা তো শুধু যৌন আকাঙ্ক্ষা পূরণের মধ্যেই পরিবেষ্টিত।
তাহলে সে কি আরও, তাকে নিয়ে আর ভাবার কি আছে? মানে আমি মনে করি তাকে নিয়ে ভাবার কিছু নেই। প্রগতির পথে কি অন্তরায় হতে পারে এটা? ধরো সেটা নিয়ে আমরা ভাবছিও না, হ্যাঁ, কিন্তু প্রগতির পথে কি অন্তরায় হতে পারে না? প্রগতির পথে অন্তরায় বিশেষভাবে ওরকম একজন দুজন হতে পারে বলে আমার মনে হয় না, তবে সেই লোকটি প্রগতিশীল না, এটা আমি মনে করি। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, তুমি এটা বললে যে হচ্ছে মানে এই যে পলিগেমির বিষয়টা কথা বললে, যে তাহলে কি আমরা আবার সেই প্রাচীন যুগে ফিরে যাবো? মানে তোমার কি এটা মনে হয় যে প্রাচীন যুগের যেই সম্পর্কটা, যৌনতার যে সম্পর্কটা, সেটা কি পাশবিক ছিল খালি? সেটার মধ্যে মানে মানে ফিলিংসের বিষয়, সেটার কোনো জায়গা ছিল না বলে তুমি মনে করছো? মানে যেহেতু মানুষের মস্তিষ্ক আছে, ফিলিংস একটু হলেও থাকবে, হ্যাঁ একটু হলেও থাকবে, কিন্তু তোমরা যদি সেই মানে পশুর তুলনায় মানুষের ওই আদিম মানবের তফাৎ তো খুব সামান্যই ছিল। না হলে ধরো মানে সে সময় তো এগুলো গড়েই ওঠেনি, ফিলিংসের জায়গাগুলো ঠিকমতো গড়েই ওঠেনি, ফলে তার সেই জায়গাগুলো ঠিকঠাক ছিল কি না। আর যেহেতু মানুষ ছিল ক্রুয়েল, একজন একজনকে মারতে পারতো, নৃশংসভাবে মারতে পারতো, তাহলে সেখানে স্ত্রীর প্রতি ফিলিংস বা যার সঙ্গে আমি লিপ্ত হচ্ছি তার প্রতি ফিলিংস থাকার কথা না, তৃপ্তিটাই বোধহয় মুখ্য। এবং মানে আজকে যেমন আমরা বুঝি প্রাকৃতিক নির্বাচন, হ্যাঁ প্রাকৃতিক নির্বাচন ছিল, এবং মানে এরও তো মানে ধরো তৃপ্তি তো তোমার রুচি অনুযায়ী তৃপ্তি তো আলাদা হয়, তাহলে তার সময়কার পরিস্থিতি অনুযায়ী তার তৃপ্তি ছিল। উল্টোটাও ছিল, মানে আজকে যেমন আমি ভাবছি, মানে আজকে মনে করা হয় পুরুষের তৃপ্তিকে কেন্দ্র করেই ভাবা হয় যৌনতা, হ্যাঁ তখন কিন্তু আবার উল্টোটা ছিল, মানে যে মুখ্য ছিল নারী, তার তৃপ্তিটাই মুখ্য ছিল, সে মানে সবচেয়ে সুপুরুষ যে, তাকে সে চয়েস করে নিত। এগুলো ছিল আর এখানে ফিলিংস খুব একটা ছিল বলে আমার মনে হচ্ছে না। দাদা আমরা হচ্ছে মানে আমাদের পত্রিকায় যখন আমরা যখন এই বিষয়টা যখন নির্বাচন করি, কিংবা যৌনতা নিয়ে যখন কাজ করছি, তখন নারীদের যৌনতা যেরকম আছে তার সাথে পুরুষদের যৌনতা রয়েছে, কিন্তু পুরুষদের যৌনতার যে এক্সপ্রেশন সেটা নারীদের তুলনায় অনেক ভালোভাবে হয়, তাও হয়, কিন্তু নারীদের এক্সপ্রেশনটা সেভাবে হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে যে হচ্ছে এই যে বিবাহ বা ম্যারেজের বাইরে, বিবাহ বহির্ভূত যে সমস্ত সম্পর্ক রয়েছে, বিবাহ বিচ্ছেদ রয়েছে, তারপর মাতৃত্বের কথা আসছে, তারপরে অ্যাবর্শনের কথা আসছে, এই সমস্ত বিষয়গুলো কি বলবো? মানে বলতে চাইছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের পর মাতৃত্ব এবং অ্যাবর্শন, এই যে প্রশ্নগুলো আসছে, বিবাহ কুমারী মা এসব নিয়ে তো আমাদের সমাজে একটা বিশাল ব্যাপার আছে, অনেক রকম তোমার একটা কি বলবো পাড়ার মোড়ের বা চায়ের দোকানে ঠেকের আড্ডার বিষয় এগুলো। বিবাহ বিচ্ছেদ, ধরো বিবাহ বহির্ভূত মাতৃত্ব, কুমারী মা যেটা বলা হয়, আমাদের মাইথোলজিতে অনেক থাকতে পারে, কিন্তু আমরা এগুলো নিয়ে এখনো প্রচুর আলোচনা করি। তুমি এখনই বললে যে হচ্ছে, তুমি তোমার আগের উত্তরটাতেই বলছিলে যে হচ্ছে বিবাহে যদি কেউ মনে করে যে না আমার এই পার্টনারের সাথে আমি হতে পারছি না, সুখী হতে পারছি না, তাহলে রাস্তা খোলা আছে, সেটা হয়তো মানে আইনিভাবে সেই রাস্তা খোলা, কিন্তু সোসাইটি কিন্তু এখনো কিন্তু এটাকে স্টিগমা, কলঙ্কায়িত মানে কলঙ্ক লাগিয়েই ওটাকে দেখে। সেখানে তুমি কি বলবো? মানে এগুলোকে নারী স্বাধীনতার অংশ? নিশ্চয়ই নিশ্চয়ই, মানে আমরা তো ডেভেলপ করতে পারিনি বলে এসব হচ্ছে, এবং আমাদের মনের ভেতরেও এগুলো কাজ করে। ধরো আমি আমার প্র্যাকটিক্যালি দেখছি, মানে কারোর সঙ্গে সম্পর্কে সে যেতে চাইছে, আবার গিয়ে মনে করছে তার আগের সম্পর্কটা যার সঙ্গে ছিল সেটা কত দূর অবধি গিয়েছিল, তাহলে এখানে ভালোবাসার কোনো স্থান আছে? ভালোবাসার স্থান নেই। আসলে সেও খুঁজছে যে আমার তৃপ্তিটা আমি এর মধ্যে সব থেকে সুন্দরভাবে পাবো কি না। মানে আমরা যৌনতাকে এইভাবে ভাবি যে ভালোবাসা ছাড়া যৌনতা এটা সুন্দর হয় না। আসলে এই মানে এই যৌনতাও একটা সৌন্দর্য সৃষ্টি করতে পারে। মার্ক্সবাদীরা বলেন যে দুজন মানুষের মধ্যে একটা ক্লোজ রিলেশন তৈরি হচ্ছে, স্বামী স্ত্রী বলো বা প্রেমিক প্রেমিকাই বলো, একাত্ম হয়ে যাওয়ার মতো দুজন, এই যে সম্পর্কটা হচ্ছে, এই সম্পর্কের আউটপুট কী? তাহলে এই সম্পর্ক কিছু অসুন্দর সৃষ্টি করতে পারে, আবার সৌন্দর্য সৃষ্টি করতে পারে। তাহলে সৌন্দর্য সৃষ্টি হচ্ছে যে
এই সম্পর্কের ভিত্তিতে দুটো মানুষকে ডেভেলপ করছে, তারা চিন্তা ভাবনা সমস্ত দিক থেকে উদার হচ্ছে, বড় হচ্ছে। আরেকটা হচ্ছে ওই যে কুমারী মা, বা ধরো মাতৃত্ব রাখতে চাইছে না, অ্যাবর্শন করতে চাইছে, এটা তো পলায়ন পর মানসিকতা। তাহলে আমরা না, কুমারীমার ক্ষেত্রে তো এটা হতে পারে যে একজন পুরুষ তাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, সেই পুরুষের কথাই বলছি। তাহলে তার সে যে সম্পর্কে গিয়েছিল সেখানে তার ভালোবাসার কোনো ব্যাপার ছিল না, সে শুধু ভোগের উদ্দেশ্যেই গিয়েছিল। তাহলে এই মেন্টালিটি যতদিন চেঞ্জ না হচ্ছে সমাজে, তো সমাজ থেকে একটু দূর করাও যাচ্ছে না। তাহলে সমাজের এই মেন্টালিটি চেঞ্জ যদি তুমি আজকে করতে চাও, তোমাকে তো ওই বিপ্লবাত্মক পরিবর্তনের দিকেই যেতে হবে। আচ্ছা, ধর এরকম হচ্ছে যে বিবাহ বহির্ভূত মাতৃত্ব বলতে ধরো এরকম কেউ সিঙ্গেল মাদার হতে চাইছে প্রথম থেকেই, তার আগে কারোর সঙ্গে সম্পর্ক ছিল না, সে কারো কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই চাইছে না, কিন্তু সে মা হতে চাইছে, এক্ষেত্রে কি? না, ঠিকই আছে, অসুবিধা তো আছে বলে মনে করি না, কোনো অসুবিধা তো নেই। আসলে আমার কোনো কাজ সমাজে, যেমন আমি শিক্ষক, আমি যদি, আমাদের দেশে মদ খাওয়া অ্যালাউড, আমি যদি আমার ঘরে বসে মদ খাই, বা আমি যদি বাইরে মদ খেয়ে একটু ঢুলতে ঢুলতে আমার ঘরেও ঢুকি কারো ক্ষতি না করে, তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যখন একজন শিক্ষক, আমি সোসাইটিকে কিছু এডুকেশন দিই, আবার আমি শিক্ষক না হলেও আমি পাড়ার একটা ছেলে হিসেবে, পাড়ার একটা মেয়ে হিসেবে সোসাইটিকে কিছু এডুকেশন দিই। তো তাহলে আমার জীবনযাপনটা যদি সোসাইটিকে এডুকেশন দেওয়ার অর্থে বা সোসাইটিকে ডেভেলপ করার অর্থে কাজে আসে, সেই জীবনটাই আমার চুজ করে নেওয়া উচিত। এবার এই জীবন চুজ আমি নাও করতে পারি, সেটা আমার একদম নিজস্ব ব্যক্তিগত অধিকার, আমি নাও করতে পারি। কিন্তু মানে আমরা মনে করি যে আমাদের ভিতরে তো বিবেক এবং প্রবৃত্তি দুটোই আছে, এই দুটোর মধ্যে আমি যদি বিবেকটাকেই একটু অ্যাডভান্স করতে পারি, তাহলে আমার প্রবৃত্তিগত যে বিষয়গুলো সেগুলো একটু কমে আসে। কুমারী মা কি আসলে কোনো কন্ট্রিবিউট করতে পারবে না সমাজ? হ্যাঁ, পারবে তো। কুমারী মায়ের তো কোনো দোষ দেখছি না, কুমারী মায়ের কোনো দোষ দেখছি না। আমি ইনসেন্স বলতে চাচ্ছি যে কেউ যদি নিজের থেকে সেই বিবাহ বহির্ভূত মাতৃত্বকেই বেছে নেয়, সেক্ষেত্রে হ্যাঁ, সেটাই বলছি। সেক্ষেত্রে ধরো সোসাইটির তো কোনো প্রবলেম হওয়ার কথা না। কন্ট্রিবিউট কি করছে তারা, মানে সোসাইটিকে কিছু কন্ট্রিবিউট করছে কি না, মানে তারা কন্ট্রিবিউট করার কি পথে বাধা হতে পারে, বা তারা কন্ট্রিবিউট করতে পারবেই না? না, আমি বলছি যে এই যে জিনিসটা যদি সৌন্দর্য সৃষ্টি করে, মানে আমার হচ্ছে এমন স্বামী আছে, তার সঙ্গে আমি সম্পর্ক করছি, মানে স্বামী স্ত্রী হিসেবে আছি, কিন্তু যে সম্পর্ক দাঁড়িয়ে আছে এই সম্পর্ক সুন্দর না, তাহলে তো এই সম্পর্ক ভাঙাই দরকার। তাহলে কোনো নারী যদি মনে করে যে আমি কোনো পুরুষের সঙ্গেই সুন্দরভাবে চলার মতো না, চলতে পারবো না, তো সেক্ষেত্রে যদি সিঙ্গেল মাদার হতে চায়, আমি মনে করি, অন্তত আমি যতটুকু বুঝেছি আর কি, মার্ক্সবাদ যতটুকু বুঝছি, তার ভিত্তিতে মনে করি যে এটা তার সঠিক সিদ্ধান্ত। কারণ সে একটা অসুন্দর কিছু সৃষ্টি করতে চাচ্ছে না, সে এই সৌন্দর্যের জায়গায় নিজেকে রাখতে চাইছে, তাহলে এটা সে ভালোই ডিসিশন নিয়েছে আমার মনে হয়। এখানে নারীর বিবাহ বহির্ভূত এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে মানে পলিগেমি নিয়ে তুমি কথা বলবে। তো একজন নারী যখন, আমি নারীর কথাটাই মূলত বলছি, নারীর জন্য তার এক্সপ্রেশন নিয়ে দুটো কথা হচ্ছে, যে একজন নারী যখন তার একাধিক পুরুষের সাথে, ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে চাইছেন, বা যৌন সম্পর্ক অবশ্যই সম্পর্ক রাখতে চাইছেন, এটা যেরকম একটা বিষয় রয়েছে, আবার সমলিঙ্গের প্রতি আকর্ষণ রয়েছে, সে বিষয়টাও রয়েছে। এগুলো, এই বিষয়গুলো আজকের দিনে সোসাইটিতে একটি মানে খুব কী বলবো, মানে মূল স্রোতের বিষয়। আজকের দিনে তুমি বিপ্লবী রাজনীতি করতে গিয়ে এগুলোর সাথে যখন তোমার যখন এনকাউন্টার হচ্ছে, বা সোসাইটির যখন এনকাউন্টার হচ্ছে এই সমস্ত বিষয়গুলোর সাথে, সেটার সাথে তুমি কিভাবে ইয়ে করো, সেটাকে কি করে দেখছো? আসলে প্রথম যদি বলি যে বহুগামিতার যে বিষয়টা বলছো, সেটা আমি মনে করি যে পুঁজিবাদ যেহেতু তার খুব সংকটগ্রস্ত অবস্থা, সে
মানে সে চাইছে যেমন করে হোক আমি টিকে থাকি পরিস্থিতি তার এগেনস্টে, সেখানে মানুষকে যদি একটু এই সব প্রশ্নেই আটকে রাখা যায়, তাহলে হচ্ছে কি মানুষ তার জীবনের যে আরও বড় সমস্যা সেগুলো নিয়ে মাথা কম ঘামাবে। অর্থাৎ তোমার জীবনের কিছু তৃপ্তির জায়গা যদি না থাকে, আমি যদি সংসারে তৃপ্তি না পেয়ে অশান্তি করে ঘর থেকে বেরোই, তাহলে সারাটা দিন আমি ভালো কাজ করতে পারবো কি না আমার সমস্যার সৃষ্টি হতে থাকবে, মানে মাথা হয়তো ঠিকমতো কাজ করবে না। তাহলে এই যে নানান রকমের ভাবনা, নানান ইসে মানে বহুগামী হওয়ার প্রশ্নে এনকারেজ করা, এগুলো পুঁজিবাদ করছে বলেই আমার ধারণা। মানে সমলিঙ্গের প্রতি আকর্ষণ, সমলিঙ্গের প্রতিও যে আকর্ষণ, ধরো তোমার সহকর্মী কোনো রাজনৈতিক সহকর্মী কারোর মধ্যে এটা তুমি দেখলে, সেক্ষেত্রে তোমার প্রতিক্রিয়াটা কি? না মানে অ্যাকচুয়ালি ব্যক্তিগত চয়েসে সেটা তার ব্যক্তিগত চয়েস, আমার কোনো প্রতিক্রিয়াই হবে না। মানে আমি তো কারোর ব্যক্তিগত পছন্দ অপছন্দে হস্তক্ষেপ করতে পারি না। রাজনৈতিকভাবে তুমি তোমার মতামত কি? রাজনৈতিকভাবে তুমি তো সবকিছু মানে তুমি যখন দেখো সোসাইটিতে, মানে কোনো কিছু সোসাইটিতে যখন একটা স্রোত আসছে কোনো একটা নতুন বিষয়ে, তুমি তো নিশ্চয়ই সবসময় সেটাকে এক্সামিন করো, পরীক্ষা করে দেখো যে আদৌ ওটা আমরা যে বিপ্লবের পথে হাঁটতে চলেছি সেটার অন্তরায় হয়ে যাচ্ছে কি সেই থটটা, সেটাতে তোমার কি আসে? আমি তুমি তাকে তো আটকাবে না, তুমি তাকে কিছু বলবেও না হয়তো, কিন্তু তোমার তো মাথায়টা কিছু ঘুরবে যেটা আমার বিপ্লবের রাস্তায় অন্তরায় হচ্ছে কি হচ্ছে না। রাজনৈতিকভাবে তুমি প্রতিক্রিয়াটা আসলে কি হবে? ব্যক্তিগত না, রাজনৈতিকভাবে ব্যক্তিগত প্রতিক্রিয়া চাই দোকান মরে আড্ডা, রাজনৈতিক প্রতিক্রিয়াও কিছু হবে না, কারণ এটা ধরো রাজনীতি, হ্যাঁ দর্শনগত একটা প্রতিক্রিয়া। রাজনীতিতে তো আমরা বুঝি যে শোষক আর শোষিত, এবং এক্ষেত্রে যে বহুগামী যে সমকামী তারা প্রত্যেকেই শোষিত অংশের মধ্যেই পড়ে, তাদের সকলের মুক্তির প্রয়োজনই রাজনীতি। এবার দর্শনগত বিষয় যদি বলো, তাতে মানে আমি এটার খুব ডিপে যাইনি বা খুব গভীর বিশ্লেষণ বা গভীরভাবে পড়াশোনাও না এটা নিয়ে আমার। সমকামিতা মানে যদি একটা ভাবনার থেকে সৃষ্টি হয়, মানে যে ভাবনাটা পুঁজিবাদ নানানভাবে পুশ করে, আমি বলছি যে আমার স্বপ্ন, আমার ভাবনা, আমার সংস্কৃতি সমস্ত কিছুই তো মিডিয়া এবং নানান কিছু দিয়ে আজকে প্রভাবিত করা হচ্ছে। তাহলে যে জিনিস আমাদের এখানে হয়তো ছিল না, আজকে আসছে কী করে? আসছে হচ্ছে মিডিয়া এটাকে করছে এবং বলছে তো হচ্ছে। আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতে হচ্ছে, হ্যাঁ সেক্ষেত্রে তখন মিডিয়া ছিল না। এখানে হচ্ছে মানে আমি তোমাকে যেটা বলবো, তুমি ধরো মাইথোলজিতে পেয়েছো, আরও এটাও পাবা অন্যান্য প্রাণীর সঙ্গে। হ্যাঁ, তাহলে এগুলো সবই তো ছিল। তাহলে এই অন্য কোনো প্রাণীর সঙ্গেও যৌন সম্পর্কে লিপ্ত হওয়াটা, এটা কি আমরা কি প্রগতিশীল বলতে পারি? কিন্তু লিপ্ত তো হয়েছিল মানুষ, বা এখনও যদি খোঁজো কিছু পাবা, তাহলে সেটা কি প্রগতিশীল বলা যায়? আজকেই আমি এটা নিয়ে মানে বিষয়টা না, আমরা মানে আমাদের যেমন দলগত অবস্থান, আমাদের সাধারণ সম্পাদক এটা নিয়ে একটা বক্তব্য ছিল, তার দলগত অবস্থান হচ্ছে বা তার বিশ্লেষণে ছিল যে তারা মানে দীর্ঘদিনের কোনো চিন্তার প্রভাবে তারা হয়তো মানে এই চিন্তার মধ্যে যারা আছে তারা কোনোভাবে একটু মানে তাদের মানসিক চিন্তার কোথাও একটু বিকৃতি থাকলেও থাকতে পারে। বিকৃত জনতার মধ্যে হচ্ছে। হ্যাঁ, আজকেই আমি এই বিষয়টা নিয়ে পড়ছিলাম। শাহীন আহমেদ মহাভারত নিয়ে অনেক কাজ করেছেন। তিনি মহাভারতের ওই সমাজে যৌনতার অবস্থান, যৌনতার কী রূপ ছিল সেটা নিয়ে কাজ করেছিলেন। সেটা নিয়ে পড়তে গিয়ে তুমি যেটা বললে যে হচ্ছে বিভিন্ন প্রাণীর প্রতি একটা কোনো আকর্ষণ, এটাকে মানে উনি ওখানে বিকৃতি দিয়েই রেখেছেন, কি জু সেডিজম বলে এটাকে করেছেন। তিনটে ভাগ কীভাবে করা হয়েছে,
সবগুলোকে ইতর কামের মধ্যে রাখে। আচ্ছা ধরো ইতর কাম নয়, সমলিঙ্গের প্রতি প্রেম নয়, যেটা বিকৃত বিষয়। ধরো সাধারণ সম্পর্ক হচ্ছে, কিন্তু সেখানে ধরো দেখছো তুমি সেটা প্রচলিত নয়, ধরো বয়সের অনেক পার্থক্য দেখা গেল। তারপরে ধরো প্রচলিত সামাজিক যে সম্পর্ক থাকে, ধরো আমরা দেখেছি সত্যজিৎ রায় যে বিয়ে করেছে, সত্যজিৎ রায়ের ব্যাপারটা তুমি হয়তো জানো, তার নিজের মাস্তুতো কি পিস্তুতো এরকম আরো অনেক সামাজিক সম্পর্ক আছে। আমি শুধু এটা জাস্ট বললাম, কিন্তু এরকম হাজারো সামাজিক আমাদের সম্পর্ক থাকে, সেই সম্পর্কের মধ্যেই বিয়ে, প্রেম বা যৌন সম্পর্ক, ঠিক আছে। তারপরে ধরো নৈতিকভাবে তোমার আমাদের প্রচলিত যে নৈতিকতার ধারণা আছে, তার বাইরে কতগুলো প্রেম, যৌনতা বা বিবাহ, এই সম্পর্কগুলো আমরা দেখি। তো এগুলোকে প্রগতিশীল বলা যায়, নাকি সমাজ যেভাবে ভাবে যেটা নিন্দনীয়, গর্হিত কিছু একটা জিনিস, মান্যতা দেওয়া যায় না, এটা খারাপ কাজ করছে, এটা তুমি বলবে? নাকি এর মধ্যে কোনো নৈতিক কোনো সংকট আছে, নৈতিকভাবে কোনো সংকট তুমি দেখতে পাচ্ছ, নাকি প্রগতিশীলভাবে থাকতেই পারে কেউ? আমরা পৃথিবীর বিভিন্ন ইতিহাসে দেখছি, বড় বড় ব্যক্তিত্ব, সাহিত্যিক, কবিদের মধ্যে এইসব দেখছি। আসলে যেমন বিধবা বিবাহ তখনকার সমাজ মনে করতো যে অন্যায়, আবার সেটা প্রগতিশীল ছিল, এই অর্থে প্রগতিশীল ছিল। বিদ্যাসাগর উনি বুঝেছিলেন, বা আরও অনেকেই বুঝেছিলেন, যে আসলে ওই বয়সটায় একটা মেয়ের যে যৌন আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়ার কথা, সেটাকে একটা সামাজিক অনুশাসনে যদি বেঁধে রাখি, আসলে বেঁধে রাখা যায় না। তাহলে কি হচ্ছে, নোংরা সৃষ্টি হচ্ছে। সে হয়তো কোথাও না কোথাও কারো কাছে চলে যাচ্ছে, সেখানে গিয়ে তার যদি একটা সন্তান হয়ে যায়, তাহলে সেই সন্তানের পিতাকে এই নিয়ে একটা সামাজিক সংকট, সেই সংকটের মুক্তির কারণেই কিন্তু তার বিধবা বিবাহ চালু করার আন্দোলন। এই মেয়েদের কষ্ট, তারা এগুলো আমরা গল্প পেয়েছি। মানে ধরো একটা মেয়ে, সবাই ভালো ভালো খাচ্ছে, মেয়েটা উপাস করে আছে, তাই দেখে বিদ্যাসাগরের চোখে জল আসছে, এগুলো বিষয়। কিন্তু এগুলোই শুধু বিষয় না, কিন্তু তাদের মাপের মানুষ ওই ইসে করে ভাবতে পারে না। মানে শুধু এইটুকু একটা জায়গায় কষ্ট লাগলো বলেই করছি ব্যাপারটা না, মানে এটা সমাজের প্রভাব কি, হ্যাঁ, এই ব্যাপারটা করে কিন্তু এসেছে। তাহলে আজকেও তুমি যেগুলো বলছো আর কি, বয়সের পার্থক্য, সামাজিক প্রচলিত সম্পর্কের বাইরে নৈতিকতা মনে হচ্ছে না ঠিক। আগে তখন ওটাকে যেমন বিবাহকে নৈতিকতা মনে হয়নি, বা প্রচলিত সামাজিক ব্যবস্থা মনে হয়নি, সম্পর্ক মনে হয়নি, কিন্তু এখন এটা আমরা চেঞ্জ হয়েছে দেখছি। কিন্তু এখনো আরো এমন কিছু আছে যেগুলো আমরা এখনো নৈতিকভাবে মেনে নিতে পারি না, মনে হয় যে আমাদের নৈতিকতা বিরোধী কিছু হচ্ছে। কিন্তু এগুলো কি প্রগতিশীল বলা যাবে, নাকি কোনো নৈতিক সংকট? তাদের পারপাসটা যদি হয়, যেমন আজকে যদি একটা মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করে, বা হিন্দু মেয়ের মুসলিম ছেলের সঙ্গে বিয়ে হয়, তাহলে আমরা যারা ধর্মচর্চা করে তাদের খারাপ লাগবে। যে বাড়ির মেয়েটা দেখা গেলো মুসলিম বাড়ির মেয়েটা হিন্দু ছেলের সঙ্গে বিয়ে করে ফেললো, বা হিন্দু বাড়ির ছেলেটা মুসলিম মেয়েকে বিয়ে করে ফেললো, বা এই জাতীয় বিষয়গুলো হচ্ছে, তখন তার বাড়ির উপর একটা সামাজিক যে চাপ আসে, সেই চাপ তারা সহ্য করতে পারে না, তারা হয়তো মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করে বা জোর করে ছাড়ায়। আবার যদি বিয়েগুলো হয়ে যায় এবং হতে হতে একটা ব্যাপকতার জায়গায় যায়, যখন আর এই ভেদাভেদটা থাকবে না, তখন কিন্তু সমাজ এই জায়গাটা মানে এটাকে ওভারকাম করে গেল। সেরকম কিছু ছেলে মেয়ে প্রথম যুগে যারা করছে, তাদের কষ্ট হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, পরে আবার স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা ধরো আমাদের আমি কোনো স্পেসিফিক কারো নাম উল্লেখ করবো না, তো আমি দেখেছি কোনো একজন শিক্ষক, ঠিক আছে, তার খুব কম বয়সে ছাত্রীকে সে বিয়ে করেছে। হয়তো অন্যান্য দেশে এটা নিয়ে কোনো রকম কথা হবে না, খুব সাধারণভাবে মেনে নেওয়া হবে, সমাজে কোনো আলোচনাই হবে না। কিন্তু আমাদের এই যে আমাদের বলবো, আমাদের দেশ বা আমাদের সমাজটাতে এটা নিয়ে কথা হবে, আলোচনা হবে, পাড়ার মোড়ে একটা গল্প, মজার গল্প। এই ক্ষেত্রে আমি নাম বললাম না কারো, কিন্তু তুমি হয়তো বুঝতে পারবে, কিছু আইডিয়া করতে পারবে। যাই হোক, দেখেছো হয়তো, একটা ঘটনা তো না, অনেক আছে এরকম, কিন্তু বিদেশে এগুলো আকছার হয়। তো এই বয়সের পার্থক্য এই জন্য বলেছি। আর যেটা বললাম যে প্রচলিত সামাজিক সম্পর্ক নয়, এটাও কিন্তু যেটা হচ্ছে সেটা প্রচলিত ভাবে সামাজিক সম্পর্কের মধ্যে পড়ছে না। মানে বিয়েটা আর কি যেভাবে কমন বিয়ে হয়, যে একটা পাত্রী দেখা হলো, পাত্র দেখা হলো, এই যে হয়, তার বাইরে কিন্তু এগুলো বিয়ে হচ্ছে। তো প্রচলিত সামাজিক সম্পর্কের মধ্যে থেকেও হচ্ছে না, অপ্রচলিত একটা ব্যাপার হচ্ছে। সেক্ষেত্রে কি এটাও কি প্রগতিশীলতার মধ্যে পড়বে, নাকি এটা জাস্ট সামাজিক একটা বিচ্যুতি বলবে তুমি? হ্যাঁ, মানে
বিপ্লবাত্মক কিছু তো বলা যায় না, কারণ তাদের পারপাসটা তো বিপ্লবাত্মক কিছু ছিল না। বিচ্যুতি না, প্রকৃতির অন্তরায় মনে করি না, মানে এটা প্রকৃতির অন্তরায় তো নয় যেটুকু বুঝি। এবং যারা সমালোচনাও করে তাদেরকেও যদি খুব না, বা তাদেরকেও যদি খুব ঠিকমতো প্রশ্ন করা যায় যে আচ্ছা মানে কি প্রবলেমটা কি হতে পারে, হ্যাঁ, তাদের কাছে উত্তর নেই, উত্তর নেই। তাদের কাছে উত্তর নেই। তাদের আমার ঠাকুরদা এটা সমালোচনা করতে আমিও করছি, হ্যাঁ, এরকম ব্যাপারটা এরকম তো মজা পাচ্ছি, হ্যাঁ, বাকিরাও মজা দিচ্ছে। একদমই না। প্রোগ্রেসিভ না বলে রিগ্রেসিভ বলা যায়? না, কেন বলবো রিগ্রেসিভ বলা যায় না, প্রোগ্রেসিভ বলছি না, যে মানে তার পারপাস কিছু প্রোগ্রেসিভ ম্যাটার নিয়ে না, না। কিন্তু অবশ্যই প্রোগ্রেসের প্রশ্নে সবসময় পারপাসটা জড়িত থাকে। যে মানে এমন হতে পারে যে ধরো আমি কিছু সিনেমায় দেখছি, একটা মেয়ের রেপ হয়েছে, তাকে সমাজ অ্যাকসেপ্ট করছে না, কিন্তু একজন অ্যাকসেপ্ট করে নিল, এটা প্রোগ্রেসিভ অবশ্যই। সে তো একটা সোসাইটিকে একটা মেসেজ দিল যে তুমি ওই মেয়েটাকে ঘৃণা করছো কেন, আলাদা চোখে দেখছো না। তো সেটা প্রোগ্রেসিভ, তার একটা পারপাস ছিল। যখন বিধবা বিবাহ করল মানে ভাবাই যেত না, তখন যে বিয়ে করেছে সে তো প্রোগ্রেসিভ, সে তখনকার দিনে প্রোগ্রেসিভ ব্যাপার ছিল। মানে কতটা আলাদা, সমাজের কতটা মেসেজ দিচ্ছে, কতজনের মুক্তির কথা বলছে। যদি এরকম কিছু বড় পারপাস হয় তাহলে ঠিক আছে, নরমাল নতুবা এটা খুব সাধারণ একটা ব্যাপার। রিগ্রেসিভও কিছু না, প্রোগ্রেসিভও কিছু না, নৈতিক বিচ্যুতিও কিছু নয়। না, মনে করি না তাই। নৈতিক বিচ্যুতিও মনে করো। তবে বর্তমান সমাজে মানে মানে একটা মানে আমি ইয়ে করছি না, কারো নাম নিচ্ছি না, এরকম আমারও এনকাউন্টার হয়েছে যে যখন আমরা এই আগে যেরকম আমাদের গত বছর বাংলায় পথ চলা শুরু, প্রথমবার আমাদের সংখ্যাটাই ছিল অভয়ার কাণ্ডের উপরে আমরা একটা সংখ্যা করেছিলাম ধর্ষণ নিয়ে। আমরা যখন ধর্ষণের আমরা কারণ খুঁজি বা কোন পথে সেটার মুক্তি আছে সেটা যখন আমরা ভাবি, তো প্রচুর লোক এটার উত্তর দিয়ে দেয় যে হচ্ছে সেক্স এডুকেশনের অভাব। এর একটা উত্তর পাওয়া যায়। এই সেক্স এডুকেশন ভারতে প্রচলিত নয়, মানে প্রাতিষ্ঠানিকভাবে প্রচলিত নয়। এই সেক্স এডুকেশন, তারপর সেফ সেক্স, নিরাপদ যৌনতা, তারপর কো এডুকেশন স্কুল, এগুলো একটা বিষয়ের মধ্যে পড়ে। যেরকম একটা অংশ মনে করেন যে হচ্ছে যদি ছেলে মেয়ের পারস্পরিক বোঝাপড়াটা বা একসাথে মেলামেশাটা খুব ছোট বয়সে যদি হয়ে যায়, তাহলে পারে যে ওই একটা অন্য মানে জেন্ডারকে আদারাইজ করা, এটা তৈরি পায় না। এই বিষয়গুলোকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে এই বিষয়গুলো? এগুলো তো ধরো প্রত্যেকটারই মানে প্রত্যেকটা যুক্তিরই খণ্ডন আছেই। দেখা গেছে যে বন্ধু বান্ধবী মানে একসাথে আড্ডা মারে, সিনেমা দেখতে গেছে সকলে মিলে, বান্ধবীকে রাস্তায় রেপ করছে, তাহলে একসাথেই ছিল, বন্ধু বান্ধবী মেলামেশাও ছিল, তাহলে এটা করলো কেন? অথবা আমাদের দেশে যৌন শিক্ষা নেই, কিন্তু বহু দেশে যৌন শিক্ষা আছে, সেখানে কি ধর্ষণ বন্ধ হয়ে গেল? কোথাও বন্ধ হয়নি। আমরা বুঝি, যেমন আমরা আলোচনাতেও বলি যে ধর্ষণের শাস্তি কী, যদি বলা হয় যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাহলে মৃত্যুদণ্ড তো দিয়ে দেওয়া হয় একজনকে, তারপরে তো ধর্ষণ বন্ধ হয় না, তাহলে মৃত্যুদণ্ডতে ধর্ষণ শেষ হবে না। আসলে ধর্ষণ দাঁড়িয়েই আছে নারীরকে কী চোখে দেখছে সমাজ, এটার উপর দাঁড়িয়ে আছে, এটা থেকেই ধর্ষণ। তাহলে সমাজ নারীকে দেখছে ভোগের বস্তু হিসাবে। আমি যে বান্ধবীটার সঙ্গে মিশি, তার গায়ে একটু লাগে, এবং আমি পরে গিয়ে আবার বন্ধুদের সঙ্গে গল্প করি যে আমি বেশ একটা ওর সঙ্গে গায়ে গা লাগিয়ে বসেছিলাম। এই যে নারীকে ভোগ করব, এই চোখটা তৈরি করে দিয়েছে সোসাইটি আমাদের মধ্যে, একটা পুরুষদের মধ্যে যারা সংগ্রাম করছে না এর বিরুদ্ধে, তাদের সকলের মধ্যে এই চোখটা তৈরি হয়ে আছে। এই কারণে নারীকে ভোগের বস্তু হিসেবে সে দেখে, এবং তার রিফ্লেকশন হচ্ছে রেপ। এবার শুধু ভোগের বস্তু দেখে বলেই রেপ না, মানে হয়তো একটা সাধারণ ছেলে, সেও একটা নারীকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, সে তো রেপ করে না। এখানে যে গল্পটা লুকিয়ে আছে এর মধ্যে, আমরা যতটুকু চর্চা করে বুঝছি যে সোসাইটি যেহেতু ক্লাস ডিভাইডেড, একটা শ্রেণী আরেকটা শ্রেণীর উপর শোষণ করছে, অত্যাচার করছে, জুলুম করছে, এবং তার উপর জুলুম করেই সে টিকে আছে। আমাদের মানে এঙ্গেলসেরই ছিল পরিবার রাষ্ট্র বিপ্লব এই বই, সেখানে উনি দেখিয়েছেন যে পরিবারই হচ্ছে সিস্টেমের একদম সর্বনিম্ন স্তর হচ্ছে পরিবার,
একটা ইউনিট। অবস্থা। হ্যাঁ, তাহলে পরিবারেও সিস্টেম যেভাবে রান করে পরিবারও সেই নিয়মেই রান করে, পরিবারেও শাসক আছে, শোষিত আছে। হ্যাঁ, তাহলে এইটা যখন আছে, এই সমাজে পুরুষ এখনও শাসক, নারী তার কাছে শোষিত, ফলে নারীকে পুরুষের অধীনেই থাকতে হবে। সেইখানে যদি কোনো নারী বড় হয়ে দাঁড়ায়, বড় চোখ করে, এবং কোনো পুরুষ যার মূল্যবোধ নেই, মূল্যবোধের শিক্ষা নেই, যার মধ্যে বিকৃত কাম হওয়ার নানান উপাদান রেডি আছে, সে যদি ওই নারীকে সুযোগ মতো পায়, তাহলে তার রিফ্লেকশন হচ্ছে তাকে রেপ করা। আচ্ছা ধরো একই সমাজে কোয়েড স্কুল আছে, নারী ছেলে মেয়ে একই সঙ্গে করছে, আবার একই সমাজে ছেলেদের আলাদা স্কুল, মেয়েদের আলাদা স্কুল, এই দুটো কি তুমি এক হিসেবে দেখছো? মানে দুটোই কি একে অন্যের বিরোধিতা করছে না? হ্যাঁ, কোয়েড স্কুলে পড়লে মেয়েদের সঙ্গে মেলামেশাটা খুব স্বাভাবিক হবে। মেয়ে জেনে কী একটা বস্তু, বা মেয়েরা মনে করছে ছেলেরা জানি কী একটা ব্যাপার, এটা কিছুটা কমে যাবে, এটা ঠিকই, কিন্তু তার দ্বারা এইসব বন্ধ হয়ে যাবে এটা আমি মনে করি না। এটা অবশ্যই একটা, সে তো শাস্তি দিয়েও ক্রাইম বন্ধ হবে না, না, শাস্তি দিয়ে কোনো ক্রাইমই বন্ধ করা যাবে, শুধু রেপ না, আমি বলছি কোনো শাস্তি দিয়ে কোনো ক্রাইম কোনোদিনও বন্ধ হবে না, পৃথিবীতে সম্ভব নয়। ক্রাইম কোনোদিন বন্ধ হবে না, এই প্রশ্নটারই না, মানে এই পথটা কোনোদিনও বন্ধ না, এই হবে পথে বন্ধ হবে। শাস্তিতে এই শাস্তির পথে, পথে আমি ওটাই বলতে চাচ্ছি, শাস্তির পথে শাস্তির পথে বন্ধ হবে না। কেন তো এখানে তাহলে একটা প্রশ্ন আমি করি। এখানে আমি প্রশ্নটাতে করেছিলাম যে হচ্ছে সেক্স এডুকেশন বিষয়টি, মানে তুমি যেটা বললে যে সেক্স এডুকেশন থাকলেই যে ধর্ষণ বন্ধ হয়ে যাবে এমন কথা নেই, প্রচুর দেশে রয়েছে, কিন্তু সেক্স এডুকেশন তো কেবলমাত্র যে ধর্ষণের একটা কি বল ধর্ষণকে বন্ধ করার জন্য চালু করা হয়েছে কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো দেশে, তেমনটা নয়। সেটাকে তুমি কীভাবে, মানে অ্যাজ এ হোল সেক্স এডুকেশনের প্রয়োজনীয়তা তোমার কাছে রয়েছে বা প্রয়োজন কি না, সেটাকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? সেক্স এডুকেশনের প্রয়োজন, যেহেতু মানে আমি বলছি যে পক্ষ থেকে এই কথাগুলো আসছে তারা প্রথমেই লক্ষ্য করবে যে আমাদের দেশে প্রচুর ওয়েবসাইট, প্রচুর জায়গা আছে যেখানে সেক্স সম্পর্কে উল্টোপাল্টা ধারণাই দেওয়া আছে। মিসলিডিং, হ্যাঁ, প্রচণ্ড। তাহলে সেই ওয়েবসাইটগুলো সেগুলো চলছে কেন, সেগুলো বন্ধ করা হচ্ছে না কেন? তাহলে এটা আমি রান করাচ্ছি, অর্থাৎ আমি জনতার মধ্যেই একটা বিকৃত ধারণা দিচ্ছি। যৌনতা প্রসঙ্গে যারা কম বয়সী ছেলে, কিশোর কিশোরী, তারা যদি এইসব ওয়েবসাইটে যায় দেখে, তাদের তো অন্য ধারণা নিয়ে থাকবে, তারা একটা অন্য জগৎ কল্পনা করে থাকবে, কিন্তু বাস্তব তো তা না, বাস্তবটা আলাদা। তাহলে এটা আমি রান করাচ্ছি, এটা চলছে, এবং এর মধ্যেই যদি যৌন শিক্ষার বিষয়টা আনতে চাই, তাহলে প্রথমে ভাবতে হবে যে আমি সমাজের কোন জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা নেওয়ার মতো জায়গায় আমার সমাজ পৌঁছেছে কিনা। যেমন ধরো আমাদের সমাজে যে আমরা বলছি ছোটোখাটো যেগুলো বিষয় কিছুই না, সেটা নিয়ে এত গল্প হচ্ছে। তাহলে যখন সেক্স এডুকেশন নিয়ে হবে, আমাদের রাজ্যে যে মানে যখন সেক্স এডুকেশন চালুর একটা চেষ্টা হয়েছিল, কিছু বই টই বেরিয়েছিল, তখন এরকম হয়েছে কিছু জায়গায় ম্যাডামরা বলছে আমরা এটা পড়াবো না, কিছু জায়গায় পড়াতে গেলে ছাত্রীরা সেই ক্লাসে থাকছে না। অর্থাৎ কেন এটা হচ্ছে মানে হচ্ছে সমাজে ব্যাপারটা অ্যাকসেপ্টেড না। এবার যদি একসঙ্গে পড়াশোনা হয়, তারপরে ক্লাস থেকে বেরিয়ে গিয়ে ছেলেরা হয়তো সেইটা নিয়ে টিটকারি করবে মেয়েদের, বা ওরকম কিছু এমন কিছু ছবি টবি আঁকবে, বা এমন কিছু কাণ্ড কারখানা করবে যেটাকে কেন্দ্র করে মানে একটা নোংরামোর চর্চায় হতে থাকবে। তাহলে এই পরিবর্তনটা ছাড়া, তাহলে যদি তুমি সেক্স এডুকেশনেও আনতে চাও, প্রপার সেক্স এডুকেশন যদি দিতেও চাই, তাহলে তার আগে আমাকে এই জায়গাগুলো থেকে তো মুক্ত করতে হবে। তাহলে এই এডুকেশনটাই আগে দরকার, তারপরে সেক্স এডুকেশন। ফলে সেক্স এডুকেশন প্রসঙ্গে আমরা কিন্তু আমাদের শিক্ষক সংগঠনগুলোর কথা যখন উঠেছিল, শিক্ষকদের মতামত চেয়েছিল, আমরা কিন্তু এরকমভাবে ব্যাপারটা বলেছিলাম। তাতে উদাহরণ ছিল আমেরিকার বহু স্কুল, যেখানে সেক্স এডুকেশন চালুর পর ওদের হচ্ছে ইসে করতে হয়েছে, ওই অ্যাবর্শন করার ক্লিনিক খুলতে হয়েছিল। তাহলে কেন এরকম হয়ে গেল, এগুলো আমরা প্রশ্ন তুলছিলাম যে এটা আরও সচেতন হয়ে যাওয়ার কথা। বলেছিল কন্ডোম অ্যাভেলেবেল করে দেওয়া হোক, তো এ তো সচেতনতার জন্য, কিন্তু আসল পারপাস এসব ছিল না। আসল পারপাস হচ্ছে সব কিছুকেই তুমি যৌনতার মধ্যে আটকে রাখো, যে কোনো চিন্তাকে তুমি যৌনতায় নিয়ে যাও, এই চিন্তাই ঘুরপাক খাক। ফ্রয়েডও তো বলেছে। হ্যাঁ, ফ্রয়েডও বলছে,
হ্যাঁ, সেখানে ফ্রয়েড কি বলছে বলো দেখি। ধরো আমাদের জীবনে যত কিছু ড্রাইভ, মানে সবকিছু ড্রাইভ করে আমাদের, সবকিছু যৌনতা। মানে উনি খুব সুন্দর কথাটা বলেছিলেন যে আমাদের সমস্ত কিছু ড্রাইভ হয় আমাদের লিঙ্গ থেকে। উনি এই কথাটা উনি বলছিলেন। আচ্ছা, এই কথার আমার এই কথার মধ্যে হ্যাঁ এইটার মধ্যে তফাৎ আছে। যেমন প্রথমে আমি বলেছিলাম যে এটা একটা প্রাকৃতিক ব্যাপার, এবং তুমি যখন ঘর থেকে তোমার সংসার বা এখান থেকে তুমি যখন বেরিয়ে যাচ্ছ বা কোনো কাজে যাচ্ছ, এই তৃপ্তিটা যদি না থাকে, এই স্যাটিসফ্যাকশনের জায়গাটা যদি না থাকে, তাহলে তুমি বাইরে গিয়ে ভালোভাবে থাকতে পারছো না। এটা শুধু বিবাহের ক্ষেত্রেই না, একটা মানুষের একটা বয়সের পর এই তৃপ্তির জায়গাটা যদি সে না পায়, অর্থাৎ তার প্রেমের সম্পর্কটা সুন্দর হচ্ছে না, বা সে যেভাবে পৃথিবীটাকে দেখছে ভাবছে তা সেটা সেইভাবে পাচ্ছে না, এর থেকে নানান অশান্তির সৃষ্টি হয়। ফ্রয়েড বোধহয় ওই জাতীয় কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু আমি বলতে চাইছি উনি বলছেন একটা শিশুর মধ্যে যে নানা রকম আমরা কার্যকলাপ দেখি, সেটার পিছনে আসলে সেক্সের একটা ড্রাইভ কাজ করে। আচ্ছা, একটা সেক্সুয়ালিটি আমাদের মেন্টালিটি আমাদের জন্ম থেকে কিছু একটা সময় পরে থেকে আমাদের ব্রেনের একটা অংশ সেটা কাজ করে, এবং সেই মনস্তাত্ত্বিক ব্যাপারটা কাজ করতেই থাকে এবং ছোটোবেলা থেকে। এবং আমাদের যারা নানা কিছু সেটা শিশুদের বাদরামি করছে, কোন বিষয়টা করছে, কোনটা খাচ্ছে, কি মুখে দিচ্ছে, এমনকি মায়ের যে স্তন্যপান করছে, সেটাও একটা সেক্সুয়াল ড্রাইভ আছে। কোন ড্রাইভ সেটা নয়, কিন্তু সেক্সুয়াল ড্রাইভ, যৌনতার একটা অংশের একটা সেটা একটা ড্রাইভ আমাদের ব্রেন থেকে সেটা হয়, সেটা তিনি বলেছেন। আচ্ছা, এটা আমার জানাও নেই, এবং এটা সম্পূর্ণ সঠিক কিনা সেটাও জানি না। আমরা বিএড এর বই এগুলো পড়েছি, হ্যাঁ, বিএড এর বই যখন চাইল্ড সাইকোলজি পড়ানো হয়, মানে ফ্রয়েডের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে ফ্রয়েডকে যেরকম একটা ফিগার ধরাও হয়, মানে কিন্তু সেরকম ফ্রয়েডকে নিয়ে প্রচুর ফ্রয়েডের ক্রিটিসিজম করেছে। মানে সেটা অবশ্যই এরকম যে মানে নিউটন যে সময় মাধ্যাকর্ষণ থিওরি দিয়ে যাচ্ছে, সে সময় নিউটনের কাছে অনেক কিছু নেই বলে তিনি মাধ্যাকর্ষণের একদম মূলে যেতে পারেন না, যেটা পারেন হচ্ছে আইনস্টাইন। তো ফ্রয়েডের ক্ষেত্রে সেটা হয়, হ্যাঁ থাকে, টেকনোলজি নেই, অত ডেটা আছে, ডেটা নেই, এখন প্রচুর ডেটা। এটা একটা বিষয়। আচ্ছা, ধরো নারী এবং পুরুষের মধ্যে বিভিন্ন রকম যৌন ইচ্ছা থাকে, যৌন ইচ্ছা আর কি, সেটা প্রকাশ থাকে, তাদের নানা রকম প্রকাশ তারা করতে চায়, সে সাহিত্যে হোক, লেখায় হোক, নিজের অ্যাকশনে হোক, বিভিন্নভাবে প্রতিভা। তো এটা কি বৈপ্লবিক সমাজে, মানে বিপ্লবী সমাজের স্বীকৃত? মানে তারা প্রকাশ করবে করবে না, তাদেরকে বাধা দেবো কি বাধা দেবো না? না স্বীকৃত, মানে আসলে কমিউনিজম নিয়ে একটা এরকম ধারণাই আছে, যেটা নিরস নিষ্ঠুর, এরা খালি যুদ্ধ করতে চায়। এবং লেনিনকে নিয়েও এক জায়গায় আমি পড়েছিলাম, লেনিনের ছবির পিছনে একটা বন্দুকের ছবি দাও, মেশিন গানের ছবি দাও, হ্যাঁ, মানে লেনিন যেন না খালি যুদ্ধের। তো ব্যাপারটা এরকম না, যারা মার্ক্সবাদের চর্চা করছে তারা জীবনের সব দিক নিয়ে তাকে চর্চা করতেছে, লড়াই সে করতে হয়েছে বাধ্য হয়ে, কারণ যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থা ওকে বাধা দিচ্ছে বলেই তাকে লড়তে হচ্ছে। নেই তো, একটা মেয়েকে যখন বিয়ে দিচ্ছে তার বাড়ি পছন্দ, তাদের যৌন স্বাধীনতা নেই, তার মানে স্বাধীন প্রকাশ তো বাধা দিচ্ছে। মার্ক্সবাদের পক্ষেই কথা বলে, এটা কি প্রগতি? নিশ্চয়ই, মানুষকে মুক্ত করতে চাই সর্বদিক থেকে। এবং এটা যে এই চিত্রটা যে মার্ক্সবাদীরা বা কমিউনিস্টরা কেবলমাত্র যুদ্ধ করতে চায়, বিপ্লব করতে চায়, এটা সম্পূর্ণ ভুল। কারণ বিপ্লব তো একটা শেষ, নতুন শুরুও তো আছে, নতুন সমাজ গঠনের শুরুটাও তো আছে, শুরুটাও তো আছে। এটা যদিও আগে এই প্রশ্নের ইয়েতে গিয়েছিলাম আমরা, এই প্রশ্নটা আসছে, বিস্তারে আসছে যে নারীদের স্বাধীনভাবে যে যৌন ইচ্ছা প্রকাশের তো একটা বিষয় গেল, আরও একটা বিষয় রয়েছে যে হচ্ছে নিজেরা কি পোশাক পরিচ্ছদ পরবে, সেটার একটা চয়নের বিষয় আছে আমাদের সমাজে, যেটা একটা মানে একটা অংশ দিয়ে এই একটা মানে কলঙ্কায়িত করার বিষয় আছে যে ছোটো জামা পরছে বা এটা হচ্ছে, অনেকে তো এই পর্যন্ত ইয়ে করে যে হচ্ছে এটা পড়ছে বলে ধর্ষণ হচ্ছে, এরকমও ইয়ে দেখা যায়। তো এটাতে কীভাবে দেখো, এটা কীভাবে দেখো, মানে ধরো রিসেন্টলি যখনই কোনো একটি ধর্ষণ হচ্ছে, কোনো একজন পলিটিশিয়ান বা পার্টিকুলার একটা দর্শনের পলিটিশিয়ান এরকম উত্তর দিচ্ছেন যে ওখানে গিয়েছিল বা কেন অত রাত, বা তোমার হচ্ছে যে এরকম জামা পড়েছিল,
তো হচ্ছে যে তো এবার হচ্ছে যে সেটাকে তুমি কি করে দেখো, যে এই যে তার তো একটা আহ, পছন্দের একটা অধিকার আছে, সে কি পড়বে, সেটাকে তুমি কি করে দেখবে? ধরো পূর্বে তুমি বললাই, পূর্বের আলোচনা এগুলো হইলই যে পোশাক, এগুলো বহু লোক আলোচনা করেছে যে পোশাক কোনো ধর্ষণের কারণ না, তাহলে ছোট বাচ্চা ধর্ষিত হতো না, হুম। বা নারীর শরীর, এই মেয়েটা এমনভাবে সেজেছে তাই ছেলেরা ঝাঁপিয়ে পড়লো, ব্যাপারটা ওরকম না। না, তাই তাকে খারাপ বলা যায়, এটাও আমি প্রশ্ন করছি। হ্যাঁ, তাই তাকে খারাপ বলা যায় কিনা, আমরা তো তা মনে করি না হুম, 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 আসলে। এর মধ্য দিয়ে নিশ্চয়ই অপরকে আকর্ষণ করার একটা বিষয় থাকে, অপোজিটে যে আছে সে থাকেই, সেটা কারিগরের মধ্যে দেখা যায়। সকলের মধ্যেই দেখা যায়, এবং সেটা এক একজনের এক এক রকমের। আমিও যে সাজি, চুলটা সুন্দর করে আঁচড়াই, তার মধ্যেও ধরো একজন সুন্দর যদি গান করে, সেটাও তো একরকম ভাবে একজনকে ইমপ্রেস করার জন্য, কিন্তু তার মানে তার খারাপ চলনের মেয়ে, চরিত্রহীন এইভাবে যারা ভাবে, তারা তো ওই যে পুরনো চিন্তা। এবং আমাদের দলে এরকম হয়েছে, আমার নিজের অভিজ্ঞতা হয়েছে, কোনো একটা মেয়ে তাকে যখন বলছি বেশ অ্যাক্টিভ মনে হয়, সকলের সঙ্গে মিশতে পারে, কেউ কেউ আমাকে বলছে যে ওর, তারই বন্ধু বান্ধবীরা বলছে যে ওর স্বভাব চরিত্রটা ভালো না। যখন আমি আরও পার্টিকুলার জানতে চাই যে কী খারাপ, বলছে এর সঙ্গে ফোনে কথা বলে, ওর সঙ্গে কথা বলে, এরকম। এই ধারণা, মানে ছেলেমেয়েগুলো কলেজে আসছে কিন্তু ধারণা কিন্তু ওই যে ওরকম। তখন আমি সেই মেয়েটাকে হয়তো ঠিক আছে, খারাপ হোক, খারাপ দিকেই তো ভালো করার জন্য আমরা আছি, তো খোঁজ খবর করে টোরে কথাবার্তা বলে, সেরকম আমার নজরে একটা মেয়ে আছে যাকে মনে করেছিল খারাপ, সে কিন্তু অনেক বদলে গেছে, এবং আজকে তার সে অনেককে বদলানোর মতো জায়গায় নিজেকে নিয়ে যেতেও পারছে, মানে মতাদর্শগতভাবে। তাহলে আমি যে খারাপ কিছু আমার দিক থেকে মনে হচ্ছে খারাপ, আমার বোঝাটাই যে ঠিক কি না কিন্তু যাচাই করছি না, আবার তার মধ্যে যে অন্য অনেক কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। মানে ওই একটা লেখা পড়ছিলাম, বলছে শুধু লোকটা ভালো, যদি তার চরিত্র ভালো হয়, এদিকে লোকটা হয়তো নানান অন্যায় করে বেড়াচ্ছে, ঘুষ খায়, চরিত্রটা ভালো, মানুষ বলছে সে ভালো। আর একটা লোক আছে বাইরের সম্পর্ক রাখে, মানে কারো ইসে করে না, এদিকে তার অন্য কোনো বদগুণ নেই, একজনের সঙ্গে আরেকটা রিলেশনশিপ আছে, এ হচ্ছে লোকটার চরিত্র খারাপ। মানে সমাজের এই বিচারও, যৌনতাকে কেন্দ্র করেই তার বিচার, আর কিছু দিয়ে বিচার করে না। তা এই জায়গার ঊর্ধ্বে তো আমাদের উঠতেই হবে, এবং আমরা যারা বিপ্লবী আন্দোলনে আছি, আমাদের এখানে বহু ধরনের ছেলে মেয়ে আসবে, মানুষ আসবে, তাদেরকে যদি আমি নিজের ভাই, নিজের বোনের মতো করে অ্যাকসেপ্ট না করতে পারি, এবং যারা ধরো যে ধর্ষণ নিয়ে বলে যে গেছিল কেন রাতে, বা একটু ভালো পোশাক পরে না কেন, তারা আসলে এই মেয়েগুলোকে নিজের মেয়ে মনে করে না। হ্যাঁ, সে মানে একজন বিজেপির কোনো একজন বলছিলেন না যে ভারতবর্ষে ধর্ষণ হয় না, ইন্ডিয়াতে ধর্ষণ হয়, অর্থাৎ যে মেয়েরা একটু আধুনিক সাজে তাদেরই ধর্ষণ হয়। হ্যাঁ, তাদের নাকি ধর্ষণ হয়, এই শাড়ি বললে ধর্ষণ হয়। 5 বছরের বাচ্চা কিভাবে কেমন করে হচ্ছে? তাহলে এই বিষয়ে একটা কথা বলি। আমি একটা প্রশ্ন করে নিই। এই যে মানে তুমি যেটা বলছো যে হচ্ছে এখান থেকে তো একটা জিনিস আমাদের দেখা মানে রিফ্লেক্ট করে যে ভারতীয় সংস্কৃতিতে অপরের দিকে নাক গলানোর একটা খুব রয়েছে, অপরের ইয়েতে নাক গলানো। এটা মানে এই যে যদিও এটা আমাদের সরাসরি এই বিষয়টা নয় আমাদের, তাও তুমি কথা প্রসঙ্গে আমার এটা মাথায় আসছে যে এই যে আমরা এতটা ক্লোজ থাকি, এটা তো একটা মানে স্বভাব যে মানে আচ্ছা ও কি করছে, ও কি করলো, কার সাথে ঘুরছে, এটাকে তুমি কি করে দেখো? যে মানে যখন একটা সামগ্রিক, যখন তুমি তো একটা নতুন সমাজের করো, কল্পনা করো, এবং সেই সমাজটা তো অবশ্যই সুন্দর একটা সমাজ তোমার কাছে, সেই সমাজে মানে নিশ্চয়ই মানুষের মধ্যে এই যে পারস্পরিক সম্পর্কগুলো প্রচন্ড ঘনিষ্ঠই হতে হবে, যেটা মার্কস বা যেই কথা বলে এই সমাজের চিত্র করে। একদিক থেকে দেখলে তো আজকেও আমরা প্রচন্ড ঘনিষ্ঠ, এতটা যখন ইন্টারেস্ট নিচ্ছি, কে কি পড়ছে, কে কার সাথে ঘুরছে, এতটা ইন্টারেস্ট নিচ্ছি, সমস্যাটা কোথায়?
না মানে আমি প্রথমে বলি ভারতীয় সমাজে এই চর্চা ছিল কি না জানি না সেটার না, ইতিহাস। এখনকার অবস্থা এই সময় এখন যেটা দেখছি হুম। এবার ধরো মানে আমার পাড়ার একটা ছেলে বা মেয়ের ত্রুটিগুলো নিয়ে খোঁজ নিচ্ছি, হুম। আবার সেই ছেলেটা বা মেয়েটাকে ত্রুটিমুক্ত করার ব্যাপারে কিন্তু আমার কোনো অংশ ভূমিকা নেই। নিচ্ছি না। এটা একটা নোংরা চর্চা চর্চা চলছে সমাজে। মুখরোচক জিনিস যেটা বললাম। আমার মনে হয় সোসাইটিতে মানে আমি চন্দ্রিলের একটা বক্তব্য তোমরা শুনছো বোধহয়, সে বলছে যে আগে যে একটা লোক বাইরে মানুষের সঙ্গে খুব মিশতো না, চুপচাপ অফিসে যেত, অফিস থেকে আসতো, বাঙালি ওই লোককে রেসপেক্ট করতো কারণ ওই লোকটা ডিকশনারি লিখতো, মানে ঘরে কারোর সঙ্গে মেশে না, কথা বলতে পারে না, ভালো গুছিয়ে বলতে পারে না, কিন্তু সে বাড়িতে বসে ডিকশনারি লেখে। বাঙালি ওই মানুষকে শ্রদ্ধা করতো। এই যে শ্রদ্ধার জায়গাটা, এই প্রসঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলে যাচ্ছে। কাকে শ্রদ্ধা করব? তাহলে শ্রদ্ধার জায়গায় যখন বড় মানুষরা ছিলেন, নবজাগরণের প্রভাব এবং স্বাধীনতা আন্দোলনের প্রভাব, আমরা বাসুদেব বাবুদের যে মানে এজটা, যে বয়সটা, তারা স্বাধীনতা আন্দোলনের পিরিয়ডের মানুষজন, এবং সেই মানুষ এবং তাদের ছেলেমেয়েরা বাবা মায়ের মুখে গল্প শুনছে স্বাধীনতা আন্দোলনে, সেই মূল্যবোধের ছোঁয়া পেয়েছে। এই জেনারেশনটা তো আজকে শেষ, প্রায় ঘরে ঢুকে আছে, মানে বৃদ্ধ, তারা ঘরে আছে। ফলে তারপরের জেনারেশন, তাদের কাছে সেই অর্থে কোনো মূল্যবোধ নেই, বড় কিছু নেই সামনে। তাহলে বড় মানুষ নেই, বড় স্বপ্ন নেই, কিন্তু আছি আমরা। তখন আর কাজ কি? তখন এর খুঁজি, ওর ত্রুটি খুঁজি। বলতে চাচ্ছি মানে এখানে তাহলে একটা বিশাল বড় দ্বিচারিতা রয়েছে। একদিকে আমরা অন্যের বিষয়ে প্রচন্ডভাবে ইন্টারেস্টেড, কিন্তু আবার উল্টো দিকে আমরা প্রচন্ড আত্মকেন্দ্রিক। কেবলমাত্র কি হচ্ছে বা এটাকে পরিবর্তন করার কথা কিছু নেই। মহৎ উদ্দেশ্য এটা খুব যে উষ্মা থেকে আমি তোমার বিষয়ে ইয়ে করি সেটা নয়। ক্লিয়ার। আচ্ছা, তুমি একটু আগে বললে যে আমরা নারীদেরকে খুব মানে খারাপ চোখে দেখছি, তাদের খারাপ দিকটা ভাবছি। এটা আমাদের সমাজে প্রচলিত যে কুচর্চা, পরনিন্দা পরচর্চা বলা যায়, এবং মেয়েদের ক্ষেত্রে স্পেশালি এটা হয়। তো তুমি একটু আগে বললে যে তাদেরকে যেন নিজের বোনের মতো করে না দেখি, বিপ্লবী আন্দোলনে তাদেরকে যদি স্বাগতও না জানাই, তাহলে সেটা পরিবর্তন আমরা আনতে পারবো। কেউ পরিবর্তনটা চাইছে না, পরিবর্তন করাতে কোনো উদ্যোগও নিচ্ছে না, শুধু সমালোচনাই করে যাচ্ছে নারী। তা আমি তুমি একটু বলে নিজের বোনের মতো করে না হই, আমার কাছে হচ্ছে প্রেমিকার মতো কেন ভাববো না। ধরো বলছে যে রাজনৈতিক সহকর্মী যারা, তাদের মধ্যে প্রেম হবে, বিয়ে হবে, যৌনতা হতেই পারে, তো তাদের মধ্যে আকর্ষণ তৈরি হতে পারে, এসব কিছু স্বাভাবিক, মানে আমার মতো। তো অনেকে মনে করে নেতাজি বিয়ে করে, নেতাজি বিয়ে হয়েছে বলবে যে না নেতাজির বিয়ে, না নেতাজি বিয়ে করতেই পারে না, বিপ্লবী মানসিকতার মানুষ। একটা ডিডি ন্যাশনালে একটা নেতাজিকে নিয়ে একটা সিরিয়াল হচ্ছিল, সেখানে দেখানো হয়েছে যে জার্মানিতে নেতাজি নিজের কমরেডদের সাথে বসে প্ল্যান করছেন এবং তিনি হুইস্কি খাচ্ছেন, যে প্রোডাকশন হাউস বানাচ্ছিল সেখানে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যে তুমি মরতে পারেন। মানে এই যে ব্যাপারটা, মানে বিপ্লবীরা বিয়ে করতে পারে না, যৌনতা করতে পারে না, এবং বিপ্লবে যারা যোগ দিবে সেই মেয়েরা সবসময় বোনের মতোই থাকবে, এটা কি এটা এই দেশের একটা সংকট, ক্রাইসিস। কারণ এই দেশটা তো মানে মনীষী গুরুবাদী দেশ, তো ঋষি মুনিদের বিষয় আছে, এবং সেইখানে গিয়ে এটার একটা প্রভাব আমাদের মননে আছে আর কি। মানে আমরা ত্যাগী মানুষ বলতেই মনে করি, যৌনতা থেকে যৌনতা আমরা ট্যাবু, হয়তো কোনো কালে ছিল কিনা জানি না ভারতবর্ষ, আগে কারণ আমি ভারতবর্ষে অনেক কিছু দেখি, ট্যাবু তো মনে হচ্ছিল না, ইদানিং কি যে ট্যাবু হয়ে যাচ্ছে। আমি একটু পজ করি। না এখান থেকে হবে, যেটা আমি কি বুঝতে পারছি কোন দিকে তো হচ্ছে, ঠিক আছে পাশে থেকে তো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে হ্যাঁ, এই যে ব্যাপার তাহলে এটাকে তো স্বাভাবিক তো আচরণ মনে করবো নাকি মনে করবো না? এটা বিপ্লবী আচরণ তো বিরোধী হতে পারে না। সবসময় প্রেমিকা ভাববো না, সবসময় বোন ভাববো কেন? প্রেমিকাও তো ভাবতে পারে। একটা মেয়ে নারীর প্রতি একটা পুরুষের টান থাকতে পারবে। পার্টির মধ্যে যারা থাকে, পার্টি বলছি না, দলগত বলছি,
বিপ্লবী আন্দোলনে যারা তোমার সামিল হয়েছে সহকর্মী, তাদের মধ্যে তো একটা আকর্ষণ তৈরি হতে পারে, প্রেম হতে পারে, যৌনতা, সবই হতে পারে। তো এটা সবসময় বোন ভাবতে হবে কেন, প্রেমিকা কেন নয়? এই বললাম যে একটু বিপ্লবীদের বিয়ে হতে পারে না, বিপ্লবী বিয়ে যৌনতা করতে পারে না, এইসব ধারণা কিরকম হয় তোমার ভারতবর্ষের মতো দেশে? স্বাভাবিক নাকি অস্বাভাবিক, নাকি বিপ্লবী চিন্তাধারা বিরোধী? না মানে প্রেমিকা প্রেমিকা বলতে এখন মানে কেমন ভাবছো, ধরো ভালো তো বাসি, একজন একটা মেয়ে আমার দলে কাজ করে, আমি একসাথে কাজ করি, ভালো তো তাকে বাসি, কিন্তু প্রেমিকা কথাটার মধ্যে হয়তো মানে সে মিশে আছে, তার কাছ থেকে একটা মানে যৌনগতভাবে তার সঙ্গে একাত্ম হওয়ার একটা বিষয় মিশে আছে। এবার এই প্রশ্নে তো বহু প্রেমিকা রাখা সম্ভব না, কিন্তু বহু বোন হতে পারে। হ্যাঁ, এটা একটা সমস্যা আর কি। আর আমি তো বুঝি যে ধরো এরকম বহু মানুষই আসে তোমার আকর্ষণে, তোমার সঙ্গে মেশে কথা বলে, সে হয়তো তোমাকে একটু অন্যভাবেই ভালোবাসছিল, কিন্তু সেই ভালোবাসাটা সবসময় তো পূর্ণতা পায় না, দুপক্ষেরই একটা ইচ্ছার ব্যাপার থাকে, কিন্তু তারা একটা আকর্ষণে থাকে। এই যে আকর্ষণ মানে শাহরুখ খানের এত ফ্যান, কিসের ফ্যান তারা? অভিনয়ের ফ্যান, অভিনয় ফ্যান। শাহরুখ খানকে একটু ছুঁয়ে দেখতে চাই, কিন্তু শাহরুখ খানের অভিনয় ফ্যান হলে তো অভিনয় দেখেই সন্তুষ্ট হবো, ছুঁয়ে দেখতে চাই কেন বা সামনে দেখতে? আসলে এখানে সে কল্পনার জগতে সাজিয়ে নেয় যে আমি যদি শাহরুখ খানকে স্বামী হিসেবে পেতাম বা আমার বয়ফ্রেন্ড হিসেবে পেতাম, কিন্তু শাহরুখ খান তো সকলের সে হতে পারবে না। তো এগুলো তো থাকেই সব কাজের মধ্যেই। কাউকে যে ভালো লেগে যায় আমরা হয়তো বুঝি না, কিন্তু ওই ভালো লাগাটার মধ্যে কোথাও এটা মিশে থাকে আর কি। ভালোবাসা তো বিপ্লবের অংশ হচ্ছে, থাকেই। ভালোবাসার বিরোধী কিছু হলে তো বিপ্লব হবে না, ঘৃণা তো বিপ্লবের অংশ হতে পারে না। এটা তো হয়ে গেছে 24। হ্যাঁ, তো এই প্রশ্ন প্রদর্শন তুমি না শুনবো এতক্ষণ তোমাকে যে প্রশ্নগুলো করলাম, যে তোমার এই সমকামিতা, সমলিঙ্গ, নারী পুরুষের সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা তো প্রশ্নটা গেল, তুমি উত্তরগুলো দিলে আজকের যে সমাজ যে জায়গায় দাঁড়িয়ে আছে তার রেসপেক্টিভ। কিন্তু তুমি তো যেই সমাজের কল্পনা করো বা যেই সমাজের জন্য লড়ছো, সেটা সমাজতান্ত্রিক সমাজ। সেই সমাজে এর চিত্রায়নগুলো কীরকম হবে বা সেটাতে দাঁড়িয়ে এগুলোর যে রিফ্লেকশন সেটা কীরকম হবে, সেটা তুমি মানে কীভাবে তুমি দেখো? মানে ধরো নারী পুরুষের যৌনতা কেমন হবে, তাদের সম্পর্ক কেমন হবে, সমলিঙ্গ যেটা বলা হচ্ছে, সমলিঙ্গদের প্রতি মানে যেটাকে যারা ট্রান্সজেন্ডার তারা কিরকম করে থাকবে সেই সমাজে, বা ধরো ভিন্ন যৌন পরিচয় যেটা ওই একই মধ্যে পড়ে গেল, এগুলো তোমরা ওই সমাজে কিভাবে দেখবে, ওই সমাজে এগুলো কি অবস্থা থাকবে? এখানে একটা বিষয় বলেই, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ হচ্ছে মানে তাদের যৌন বা দাম্পত্য স্বাধীনতা কেমন থাকবে, এক কথায় যে কোনো যৌন পরিচয় হতে পারে। মানে পুঁজিবাদী সমাজ থেকে সাম্যবাদী সমাজে যাওয়ার ক্ষেত্রে সমাজতন্ত্র একটা ব্রিজ, এটা কোনো সমাজ ব্যবস্থা না। তাহলে সমাজতন্ত্রে আমরা বলছি যে পুঁজিবাদে যেমন 1% শাসন করছে, 99% শোষিত হচ্ছে, সমাজতন্ত্রেও শোষণ থাকবে, সেখানে 99% শাসক হবে, 1%-এর উপর শোষণ চলবে। এই 1% মানে ব্যক্তি 1% না, 1%-এর যে চিন্তা। আজকের সমাজ হচ্ছে মানে এই ট্রানজিশনে যারা আজকের চিন্তা ভাবনা থেকে মুক্ত হতে পারছে না, তাদের একটা প্রবলেম হবে। আজকের সমাজ যেমন মালিকের চিন্তাকে বহন করছে, তুমি আমি সকলেই কম বেশি বহন করছি মালিকি চিন্তা, অর্থাৎ মালিকের টিকে থাকার পক্ষে চিন্তা। ঠিক সমাজতন্ত্রে হবে মালিকি ব্যবস্থা ভেঙে দেওয়ার পক্ষে চিন্তাকেই এনকারেজ করা হবে, কিন্তু মালিকের টিকে থাকার পক্ষের চিন্তায় আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো ফলে আমার মনে হবে এটা অন্যায় হচ্ছে, কারণ এটা তো ন্যায় ছিল। এই যে ন্যায় অন্যায়ের যে বিরোধ, সেই প্রশ্নে এসে হবে আর কি। সমাজতান্ত্রিক সমাজে সেই প্রশ্নে কিছু বিরোধ আসতে পারে, কিন্তু সাম্যবাদী সমাজ হচ্ছে চেতনার একটা এমন স্তর, যে স্তরে মানুষ সব দিক থেকে মুক্ত, অর্থাৎ সেখানে কেউ কাউকে শোষণের প্রশ্ন নেই,
অর্থাৎ আমি বা একটা অংশের মানুষ আরেকটা অংশের মানুষকে পরিচালনা করবে এই প্রশ্নই নেই। তারা চেতনার এমন একটা স্তরে পৌঁছবে, এই পৌঁছে নিয়ে যাওয়ার কাজটা করবে সমাজতান্ত্রিক ব্যবস্থা। এখানে পৌঁছে যাওয়ার পর কেউ কাউকে শোষণের জায়গায় থাকবে না। তাহলে সেখানে বিবাহ কেমন হবে, বা আমার একজনের সঙ্গে বিবাহ হলো, তাকে ভালো লাগছে না, ঠিক 2 মাস পরেই ভালো লাগছে না, তাহলে কেমন হবে? এই যে বিষয়গুলো, এগুলো ঠিক কেমন হবে এখনই এখান থেকে বসে বলাটা আমার ঠিক হয় না। কিন্তু তবে তোমার কল্পনা, তোমার আশায়, হ্যাঁ, তবে আকাঙ্ক্ষা। বিষয়টা এমনই হবে যেটা আজকে ধরো একটা পুরুষের যদি মনে হয় যে আমি যার সঙ্গে বিবাহ সম্পর্কে লিপ্ত হয়েছিলাম, আজকে আর আমাদের সম্পর্কের মধ্যে কোনো সুন্দর কিছু পাচ্ছি না, ভালো লাগছে না। এই যে ভালো লাগছে না হলে আমাদের আলাদা থাকাই ভালো। এই যে আলাদা থাকা ভালো, এর পারপাসটা কি? দেখা যাচ্ছে পারপাস হচ্ছে সে আরেকজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। পারপাসটা কিন্তু এরকম না যে এই সম্পর্কে আর ভালো লাগছে না, মানে নতুন একটা কিছুতে সে যেতে চাইছে। সেই সমাজে মানুষের চেতনার জায়গায় এমন জায়গায় পৌঁছবে, সেই জাতীয় কিছু চাওয়ার কথা না। এবং সেখানে সেপারেশনটাও খুব স্মুথলি হবে, যে সেপারেশনের মধ্য দিয়ে দুজনই সুন্দর থাকবে। এবং দুটো বড় মানুষের জীবন তুমি দেখে নাও না পাশাপাশি, দুটো বড়, মানে আমি বলছি যে সাম্যবাদী সমাজ এমন সমাজ আসবে যেখানে আমাদের পার্টির যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষ আলোচনায় বলছিলেন, এমন একটা সমাজ হবে যখন মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিনের চেয়ে বড় মানুষ, সাধারণ মানুষটাই তার চেয়ে বড় মানের, বড় চরিত্রের তৈরি হবে। এইরকম একটা সমাজে আমরা পৌঁছব। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষগুলোর কাছে এগুলো খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে। মানে দুটো বড় মানুষ, তার জীবনে বড় কাজটাই মুখ্য। সেখানে যৌনতার প্রশ্নে মানে এই যে খুঁটিনাটি নানান যে সমস্যা তৈরি হয়ে আছে, কি চোখে দেখা হয়, কি হবে, ওকে অত্যাচার করছে নাকি, ওকে কিছু বলছে নাকি, এই সমস্ত থেকে মানুষ মুক্ত হয়ে যাবে। সেখানে যৌনতা হচ্ছে জীবনে চলার পথে দুজনকে ভালো লাগলো, তারা একসঙ্গে থাকলো, তাদের মধ্যে স্বাভাবিক নিয়মে যৌন সম্পর্কের জায়গা আসবে। আবার এই চলার পথে যদি কখনো দুজনের মনে হয় যে আমরা ঠিক একে অপরের পরিপূরক হতে পারছি না, তাহলে স্বাভাবিক নিয়মেই সেই বিচ্ছেদ হবে। এখানে কিছু কেড়ে নেওয়ারও নেই, কাউকে মানে ক্ষতি করারও প্রশ্ন নেই, কারোর উপর অপারেশন নেই, কিছুই থাকবে না। এইরকম একটা মুক্তাঞ্চলের মতো হবে। তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন, সেখানে ধরো তুমি যেটা সাধারণত আমরা দেখি সেটা বলছো, সমলিঙ্গের যে যারা বিবাহে দম্পতি থাকবে তাদের কি হবে? তাদের হচ্ছে, আমরা যেভাবে এটাকে দেখি, সমলিঙ্গ বলেই কিছু থাকবে না, মুক্ত হবে এর থেকে মানুষ। আচ্ছা, এই ধারণাটাই থাকবে না? এই ধারণাটাই থাকবে না। এটা আমরা তুমি বলতে চাচ্ছো এখানে লিঙ্গটা একটা ক্লাস, সেটাও থাকবে না। এটা নিয়ে কেউ ভাববেই না, ভাববেই না। কে কার সঙ্গে থাকছে, মানে কখন থাকছে, কতটুকু থাকছে, মানে তাদের ব্যাপার। সমলিঙ্গ হবে যে এই এবং ব্যান্ডিং সেটা করা, সৌন্দর্যের এটাও মাধ্যমে তো এটা। একদম আদারাইজ করা, এটাও থাকছে না। হ্যাঁ, বুঝতে পারো? অনেকটা স্বর্গ মনে হয়, তাই না? হ্যাঁ, অনেক সরল সরল মনে হয়। তুমি যদি Kind of, হ্যাঁ। আদিম সাম্যবাদী সমাজে চলে যাও, ওটাকে আমরা কি বলছি, সাম্যবাদী সমাজই বলছি, কিন্তু আদিম, আদিম। অর্থাৎ রূপটা আদিম। হ্যাঁ। এবার ওই সমাজ, আদিম সাম্যবাদী সমাজ বলতে তুমি যখন মাতৃতান্ত্রিক সমাজ, যেটা মাতৃতান্ত্রিক সমাজ অনেকটা ছিল, যখন মানুষের কোনো বাধা ছিল না, সমাজে শোষণ আসেনি। আচ্ছা, এই ক্ষেত্রে বলো, এই যে বললে যে সেই সাম্যবাদী সমাজে এরকম ব্যাপার হবে, সমাজতন্ত্র থেকেও আরো বেশি বেটার কিছু হবে। তো ধরো রাশিয়া একটা সময় দেখা গেছিল যে সন্তান, তুমি একটু আমাদের আলোচনায় একবার এসেছিল যে কমিউনিটির সন্তান হবে। এখন তোমাদের যখন দলের সন্তান আছে, পরে তোমার সন্তান হয়তো কমিউনিটির সন্তান হবে। তো এটা করতে গিয়ে দেখা গিয়েছিল যে রাশিয়া এক সময় বিপ্লবের পরে দেখা গিয়েছিল যে রাষ্ট্রের কেয়ারে বা রাষ্ট্রের যত্নে আসলে অযত্নই হচ্ছে, এবং প্রচুর শিশুর মৃত্যু হয়েছিল। দেখা যায় লেনিন সেটাকে সংস্কার করে আবার মাতৃত্বকে খুব গ্লোরিফাই করা শুরু করলেন একটা সময় তার সংস্কারের মাধ্যমে। এটা তো চলতেই থাকবে, কারণ মানুষের চিন্তার জায়গাটা তো বদলাচ্ছে না। আমি সমস্ত সন্তানকে দেখার দায়িত্বে আছি, সেখানে আমার সন্তানও আছে, আমি তো আমার সন্তানের প্রতি বেশি কেয়ারফুল। এই চিন্তা থেকে তো আমি মুক্ত হইনি। এই মুক্ত হলেই তো আমি সাম্যবাদী সমাজে পৌঁছে যেতাম। না, ধরো নারী সন্তান জন্ম দেবে, নারী লালন পালন করবে, আর তার এটা মাতৃত্ব, ঠিক আছে। আবার নারী মুক্তি মানে নারী শুধু সন্তানের জন্ম দেওয়ার যন্ত্র নয়। এই দুটো ভাবনার মধ্যে কোনো কন্ট্রাস্ট বা কোনো কি বলবো যুদ্ধ আছে, দ্বন্দ্ব আছে। হ্যাঁ, মানে আমরা তো ওই চিন্তার যে নারী সন্তান উৎপাদনের যন্ত্র নয় শুধু,
আসলে সে সোসাইটিতে বহু কিছু তার দেওয়ার আছে। তাহলে শুধু একটা সন্তানের মধ্য দিয়ে তুমি নারীকে বেঁধে রেখো না, সন্তানটা নারীরও তাদের দেখা পুরুষেরও। যাচ্ছে সন্তান বাঁচছে না, মরে যাচ্ছে না, ব্যাপক rate। সেটাই সমাজ সেই জায়গাটা দেবে আর কি, যেহেতু এটা সমাজের সম্পত্তি, তাহলে সমাজ এটাকে মানে তুমি বলতে রক্ষা চাইছো করবে। যে মানে রাশিয়ায় বিপ্লবের পরও কি মানে তাহলে ওই সমাজে মানুষরা ওই জায়গায় যেতে পারেনি বলে এটা হচ্ছে? না আমি, হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে তুমি মাতৃত্বকে তাহলে পুরো একটা গুরুত্ব দিচ্ছ না যতটা নারী মুক্তির গুরুত্ব দিচ্ছ। নারী মুক্তির মানে মাতৃত্বে নারীর মুক্তি, এই ধারণাটাই এনে ধারণাটা দিয়েছে ধর্ম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা ছিল না, নাতৃত্বের নারী মানে মাতৃত্বের নারীত্বের মুক্তি না, হ্যাঁ হ্যাঁ নারীর মুক্তি পুরুষের মতো নেই, জ্ঞানে বিজ্ঞানে এই অবাধ বিচরণে তার মুক্তি। মানে মাতৃত্বের সঙ্গে পিতৃত্ব তো জড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ তো পিতাকে তো আটকে রাখা হচ্ছে না পিতৃত্ব দিয়ে। হ্যাঁ, আর ওই রাশিয়ার যে বিষয়টা বলা হলো, হ্যাঁ হ্যাঁ সেটা মানে আমার অবশ্যই তথ্যটা জানা নেই, তুমি নিশ্চয়ই কোনোখান থেকে পেয়েছো সঠিক আলোচিত বিষয়। আচ্ছা। তবে এটা হতেও পারে, অর্থাৎ পরে পরে মানে মাতৃত্বকে তাহলে সংস্কার করতে হলো কেন? যে মাতৃত্বকে গ্লোরিফাই করা হলো কেন? মাতৃত্বকে যেমন নরমালি ধর্মে করা হচ্ছে সেটাই আবার লেনিন সেটা করেছে। তার আগে যেন ওটা কি করেনি, মানে যে করেছিল যে কমিউনিটির বাচ্চা হবে, কমিউনিটি সন্তান হবে, এই মুহূর্তে আসছে না মাথায়। যাই হোক, তো লেনিন এসে বললো না, উনি টিভি মিডিয়ায় বিভিন্নভাবে আবার মাতৃত্বকে গ্লোরিফাই করা শুরু করলেন। এটা কি সংকট বিপ্লবের রাস্তায়? হ্যাঁ, মানে রাশিয়াতে একটা প্রবলেম হয়েছিল, এই রাশিয়াতে খুব অল্প সময়ের মধ্যে বিপ্লবের পরিস্থিতি হয় এবং বিপ্লব হয়ে যায়, যেটা সাংস্কৃতিক বিপ্লবের কথা, যে সেই সাংস্কৃতিক বিপ্লবের কাজটা রাশিয়াতে করার সুযোগই হয়নি এবং দেশটা যুদ্ধের পর যুদ্ধে লিপ্ত ছিল। লেনিন মানে বিপ্লব হওয়ার পরও সে দেশে যুদ্ধ এবং বিপ্লবকে রক্ষা করার জন্য লড়তে হয়েছে। তারপরে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানে সেই সুযোগই তারা পায়নি সাংস্কৃতিক হ্যাঁ, বিপ্লবে। 8 মাসের মধ্যে দুটো বিপ্লব, ফেব্রুয়ারির পর নভেম্বর। হুম। তার মানে এটা কেবলমাত্র অর্থনৈতিক বিপ্লব, মানে অর্থনৈতিক পরিকাঠামোই খালি ইয়ে হলো। হ্যাঁ, অর্থনৈতিক পরিকাঠামোটাই পাল্টালো, সামাজিক বিপ্লব পরিচালনার তারা কাজ শুরু করেছিল, হয়েছে। কিন্তু সেটা সাকসেসফুল তো হয়নি। সেটা সাকসেসফুল হলে তো অনেক কিছু বদলে দিতে পারতো। আমাদের দলে কিন্তু আমরা এই কাজটা যতদিন বিপ্লবের পরিস্থিতি না দাঁড়াচ্ছে এই কাজটা চালিয়ে যাচ্ছি। মানে ধরো আমাদের দলের ভিতরে একজন যিনি সেক্রেটারি, তার সমস্ত দলের সমস্ত সন্তানকে মানে নিজের সন্তান হিসেবে দেখার যে চোখ, সেই চোখটা তৈরি করার কাজটা করা হয়। অর্থাৎ আমার সন্তানটাই একটু আমার ক্লোজ, বাকিগুলোর কি হচ্ছে হোক, ব্যাপারটা এইভাবে না আর কি। মানে এই মনটা তৈরি করার সংগ্রামটা আমাদের দলের ভেতরে চলে আর কি। শিবদাস ঘোষের ক্ষেত্রে হয়েছিল, আমাদের দলের প্রতিষ্ঠাতা, তার স্ত্রী সন্তান তার এই জীবনটা মেনে নিতে পারছিল না, ফলে তিনি কিন্তু তার স্ত্রীকে রিলিজ করে দিয়েছিলেন যে তুমি হ্যাঁ তুমি স্বাধীনভাবে থাকতে পারো। এবং পরবর্তীতে জানা যায় যে তার বোধহয় অন্য কোথাও বিয়েও হয়েছিল হয়তো, এটা পরিষ্কার আমি জানি না। আমাদের আরেক লিডার আছে পলিট ব্যুরো মেম্বার, তার সন্তানের সঙ্গে বিরোধ, মানে তার সন্তানের বিরোধ না, সন্তান হচ্ছে এই রাজনীতিটা ধরতে পারেনি বা ধরতে চায়নি, মানে সে তার মতো স্বাধীনভাবে আছে, বাবা এই রাজনীতি করছে এবং দলের ছেলেরাই তার সন্তান, দলের ছেলেরাই তার সে অসুস্থ হলে দেখে রাখছে, তার ছেলে দেখে রাখছে। ফলে এই সাংস্কৃতিক বিপ্লবের এই প্র্যাকটিসটা আমরা দলের ভিতর চালিয়ে যাচ্ছি, যাতে আগামী দিনে যদি বিপ্লব হয়, রক্তের সম্পর্ককেই সবকিছু গ্লোরিফাই করা উচিত না অবশ্যই না। মানব একটা মানুষের প্রকৃতি প্রাণী সব সম্পর্কে গুরুত্বপূর্ণ দেখা যাক। তার ফলে এভাবে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ এবং সকলেই এর থেকে একদিন মুক্ত হতে পারবে। তবে এখানে প্রশ্নটা আসছে যে বিভিন্ন ক্ষেত্রে ধরো যুদ্ধ বা যুদ্ধ রিলেটেড অন্য যে ইয়ে রয়েছে, সেখানে পুরুষের যে শারীরিক ক্ষমতা, সেই ক্ষমতার দ্বারা সে যা অর্জন করে সেটাকে গ্লোরিফাই করার একটা বিষয় রয়েছে, যে যুদ্ধক্ষেত্রে সে বিপ্লব করলো। আমি বললাম আনুষঙ্গিক যা কিছু করে, মানে সেগুলোর সাথে যা যায় নকশাল আন্দোলনে গুলি খেয়ে মারা গেছে, গ্লোরিফাই করি। হ্যাঁ গ্লোরিফাই করি। তো বা তাকে সেলে থাকার সময় তার উপরে কঠোর নির্যাতন হয়েছে, এবার সেটা সহ্য করেছে, ভাঙেনি, সেটাকে গ্লোরিফাই করা। এবার এটা তো একটা কাজ গেল, সে তার শারীরিক ক্ষমতাকে বা শারীরিক ক্ষমতার উপর ভিত্তি করে সে তা অর্জন করছে। উল্টো দিকে যখন নারী যে শারীরিক ক্ষমতাকে ব্যবহার করে কোনো কিছু অর্জন করছে,
সেখানে একরকম ভাবে দাগিয়ে দেওয়া হয় যে সে যেন নিজের শরীরটাকে পণ্য হিসাবে বেছে দিচ্ছে, সেটা বিজ্ঞাপন হতে পারে, বিজ্ঞাপন কোনো একটা এবং একটা সামান্য একটা বিজ্ঞাপনের ক্ষেত্রেই হতে পারে। সে কিন্তু কারোর সঙ্গে হয়তো শারীরিক সম্পর্ক না সেটা না, মানে জাস্ট সেটা ইউজ করেছে একটা বিজ্ঞাপন করার জন্য, কিন্তু সেখানে দেখা গেল যে তাকে আমরা বলছি যে পণ্যায়িত করেছে, অন্যায়িত করেছে। হাই করা হচ্ছে। এমনকি নারীবাদের একাংশও এটা বলে। হ্যাঁ, কেবলমাত্র যে মানে পুরুষতান্ত্রিক বা মনোভাবাপন্ন মানুষরাই বলছেন তা না, নারীবাদের একটি অংশও তাকে সেটা ভাবে দাগিয়ে দিচ্ছে যে এটা অন্যায়িত করা হচ্ছে। সেটা পণ্যায়িত তো পুরুষ হোক নারী হোক কারোরই করা ঠিক না। মানে ধরো যে পুরুষ যুদ্ধে যাচ্ছে তো শরীরকে ব্যবহার করে, ওর শরীরকেই ব্যবহার করছে, শরীর ব্যবহার করে সে যুদ্ধে যাচ্ছে। শরীর যুদ্ধে যাওয়া মানে কিন্তু খুব একটা নৈতিক অধিকার জন্য না। তুমি যেটা বলো বিপ্লবী আন্দোলন, সেটা নৈতিক একটা ব্যাপার আছে কিনা, শোষণের বিরুদ্ধে বলা। ওখানে কিন্তু রাজার হয়ে যুদ্ধ করছে, কোন একজন হয়ে লাঠি আনছে, সে তার যুদ্ধ করছে, সে তাকে আর বীর আখ্যা দেয়, হয়তো ইতিহাসে তাকে বীর বলা হচ্ছে, এই বলা হচ্ছে, ওই বলা হচ্ছে, সে সাম্রাজ্য তৈরি করেছে, সবই করেছে। কিন্তু একটা নারী মানে নিজের পেট চালানোর জন্য যুদ্ধ করছে, হ্যাঁ আসলে পেট একজন মানে শত্রুপক্ষকে ইয়ে করছে, তো পেট চালানোর জন্য তো এও ইয়ে করছে। মানে তাকে যে গ্লোরিফাই করছে, তারা কারা গ্লোরিফাই করছে দেখবে যে আমাদের সমাজে এই ব্যবস্থা বীরদের মূর্তি না, মানে এই ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যারা টিকিয়ে রাখতে চায় তারা এদেরকে গ্লোরিফাই করছে এটা। এবং তুমি আমি বলছি কারণ আমাদের এইভাবে অভ্যস্ত করা হয়েছে যে বিএসএফ বা মিলিটারি মানেই তারা দেশের জন্য নিবেদিত। কিন্তু আমার পাড়ার যে ছেলেগুলো বিএসএফে গেছে বা মিলিটারিতে গেছে, আমরা দেখি যে তাদের দেশকে কেন্দ্র করে তাদের কী ভাবনা সেটা আমরা অনেকেই জানি, তাদের ভাবনা সেরকম কিছুই নেই। কিন্তু যুদ্ধের ময়দানে যখন সে গেছে, সেখানকার পরিবেশ পরিস্থিতি তাকে একটা শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধে করছে, এবং সেটাও যে খুব দেশের জন্য বা জনতার উদ্দেশ্যে তা তো না। মানে এখানে একটা শত্রু ঠিক করে দেওয়া হয়েছে, ফুটবল খেলায় যেমন শত্রু ঠিক করা থাকে, তাহলে তাকে গোল দেওয়াটাই আমার কাজ। না ধরো এক্ষেত্রে এটা তুমি বললে এই যুক্তিটা ঠিক আছে। ধরো তুমি বললে যে যুদ্ধক্ষেত্রে না যাচ্ছে কারোর পক্ষে কোনো একটা সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু যারা মাঠে ঘাটে কাজ করছে, তাদের শ্রম দিয়ে, তাদের শরীর দিয়ে মাঠে ঘামছে, তারা ফসল ফলাচ্ছে পেটের জন্যই, কোনো কোনো মহৎ বিরাট বিপ্লবী উদ্দেশ্যে তো তার নয়। একটা নারীও হয়তো একটা বিজ্ঞাপনে সে অভিনয় করছে, তার শরীরকে দেখিয়ে সে হয়তো কোনো একটা প্রোডাক্ট সেল করছে। এই দুটোর ক্ষেত্রে কি কোনো আলাদা ভাবে দেখছো, নাকি একই দেখছো, নাকি নারীকে এখানে নিন্দনীয় বলাই যায়? না, নারী তার মেধা বুদ্ধিকে ব্যবহার করতে পারতো, তার শরীরকে ব্যবহার করতে হচ্ছে কেন? ওখানে তো শরীরই ব্যবহার করছে, শরীর শ্রম শরীরকেই ব্যবহার করছে। কৃষক যখন চাষাবাদ করছে সেখানে তার মেধা হয়তো রয়েছে, না এখানেও মেধা রয়েছে, মেধা অবশ্যই রয়েছে যে আমি শরীরটা ইউজ করলে একটা পণ্য বিক্রি হবে, তো মেধা সেটাও একটা বুদ্ধি। না না, এটা তো তোমার প্রবৃত্তিকে ইন্ধন দিয়ে কাজটা করা হচ্ছে। ধরো নারীর খাদ্যও তো একটা প্রবৃত্তি। হ্যাঁ খাদ্য তো একটা প্রবৃত্তি, আমাদের খাদ্যের চাহিদা। হ্যাঁ, কিন্তু মানে খাদ্য প্রবৃত্তি না, খাদ্য হচ্ছে মানে গান্নে বিন্নে যেখানে খাচ্ছি তখন ওটা প্রবৃত্তি। বেসিক নিডস। হ্যাঁ, তো মানুষের যৌনতা একটা বেসিক। হ্যাঁ নিশ্চয়ই। তো বলে বেসিক ইনস্টিংক্ট প্রবৃত্তি যেটা বললে যৌনতা, আবার খাদ্য একটা বেসিক চাহিদা, দুটোই বেসিক। আর একটা বেসিক ইনস্টিংক্টের মধ্যে আরেকটা আছে, এটা তুমি হয়তো যে তোমাকে আক্রমণ করলে তুমি তাকে তুমিও তাকে উল্টো ডিফেন্স করবে। এগুলো তো ইনস্টিংক্ট, আমাদের বেসিক ইনস্টিংক্ট। আর খাদ্য হচ্ছে বেসিক নিডস। তো বেসিক ইনস্টিংক্টের বিরুদ্ধে আমরা কি করে যেতে পারি? যৌনতাকে কেউ যদি ইউজ করে, সে তার সেটা পাওয়ার হিসেবে ইউজ করে, যে আমি এটা দিয়ে সেল করতে পারছি কোনো কিছু। মানে তোমাকে খাদ্যের লোভ দেখে যদি কেউ কিছু করাতে পারে, তাহলে এটা খারাপ না, তাই তো? তোমার খাদ্যের চাহিদা আছে, তুমি কৃষককে কাজ করাচ্ছ, কৃষককে তোমার জন্য ফসল তৈরি করছে, মানে চকলেট ঝুলিয়ে যা খুশি করানো যেতে পারে নাকি? এরকমই ধরো। হ্যাঁ ধরো যৌনতা বা আসলে মানে এই প্রসঙ্গে তো ধরো ওই যে লেনিনের যে কথাটা জানোই বোধহয়, মানে উনি বলছিলেন যে খিদে পেলে আমরা যেমন ড্রেনের নোংরা জল খাই না, ঠিক যৌনতার প্রশ্নেও একই। মানে উনি বলেছিলেন এখন মানে নারীর পণ্যায়িত করার ক্ষেত্রে হচ্ছে যে আচ্ছা, মানে আমি মনে করছি পণ্যায়িত করা, কারণ নারী নিজেকে এই কোনো একটা বিশেষ বিজ্ঞাপনের ক্ষেত্রে যেভাবে প্রদর্শন করছে, এইভাবে প্রদর্শন না করলেও গাড়িটা বিক্রি হতো। সেখানে গাড়ি তো কিনবো গাড়ির বৈশিষ্ট্য দেখে, কিন্তু সেখানে মানে একটা ধরো নারীকে একটু কম বস্ত্রে দেখানোর আমার কী দরকার ছিল? আবার কম বস্ত্র মানে এরকম অনেক পোশাকই আছে যে পোশাকে মানে আমি তো ধরো মানে আমি বলছি যে যৌন দৃষ্টি আকর্ষণ করা, অর্থাৎ সে ফুল ড্রেসও পরতে পারে, শাড়িও পরতে পারে, কিন্তু তার মধ্যে এমনভাবে
প্রেজেন্ট করা হয় যেখানে তোমাকে দৃষ্টি আকর্ষণ করানো হয়। তো সেটা তার শরীর ব্যবহার করছে, হ্যাঁ, সে ক্ষমতা করতেই হিসেবে পারে, ব্যবহার করছে, সে ক্ষমতা হিসেবে ব্যবহার করছে। পুরুষের এই ব্যাপারটা আছে যে দৃষ্টি আকর্ষণ, তার দৃষ্টি ওখানে আকর্ষিত হবে, এই ব্যাপারটাকে কিন্তু আসলে এটা নারী কিন্তু এটা তৈরি করেছে না তোমাদের, এটার বীজ ঘুরিয়ে দিল, না, তারপর তোমাদের আকর্ষণ করার সে ব্যবহার করছে, সে তোমার এই আকর্ষণ করার ক্ষমতাটা, আকর্ষিত হওয়ার ক্ষমতাটাকেই আসলে সে ইউজ করছে, ব্যবহার করছে। ব্যবহার করে সে একটা কোনো কিছু সেল করছে। তো এখানে কি তাকে নিন্দনীয় বলবো, নাকি যার মধ্যে এটা এই আকর্ষিত যার মধ্যে আছে তাকে তো নিশ্চয়ই নিন্দনীয়, তাকেই নিন্দনীয় বলতে হবে যে আকর্ষিত এটা তো হচ্ছে। তোমার কন্ট্রোল নেই। না, কিছুটা না, কোনোটাতেই আমার কন্ট্রোল নেই। তো আমি তো ধরো যে নারী দেহ প্রদর্শন করবে তাকে তো আমি না বলার কেউ না। না, তুমি যে দেখতে চাইছো তাকে, হ্যাঁ, সেটা আমার মানে এই ক্ষেত্রে যে দেখতে চাইছে হ্যাঁ, তাকেই বেশি নিন্দা করা উচিত। কিন্তু নিন্দা কি করবো আসলে, তারপরে তো নিন্দা করবো, মানে আমি তো করবো আর কি। দেখতে যাওয়া তো অপরাধ নয়, না, দেখতে চাওয়া অপরাধ না, তাহলে নিন্দা আমি কেন তো করবো? করবো যে তার রুচির প্রশ্ন আর কি। সেটা আলাদা ব্যাপার, কিন্তু অপরাধ কি হতে পারে? অপরাধ তো না, কোনোটাই অপরাধ না। যে পণ্য মানে বিজ্ঞাপনের জন্য ধরো নারীর শরীরকে ব্যবহার দৃষ্টি করছে, আকর্ষণের কারণ হিসেবে হ্যাঁ, ব্যবহার করলো। সেটাও তো আর অপরাধ না। যে জানে যে এটা দৃষ্টি আকর্ষণ করতে পারবে, এবং পুরুষদের তরফ থেকে হয়তো বেশি হবে দৃষ্টি আকর্ষণটা, হ্যাঁ, সেক্ষেত্রে এটা ওই পণ্যায়িত করলো, বা এই নারী শরীরটাকে কেন ব্যবহার করলো, এসব কোশ্চেন কি আসার কথা আবার? মানে অপরাধ না, তবে সেই নারী শরীরকে যে ব্যবহার করছে সেই শরীরও তার, সে ব্যবহার করতে পারে তুমি বলতে পারো, কিন্তু এর মধ্যে কিছু ভালো কিছুর সম্ভাবনা নেই আর কি, আমি মনে করি। তুমি বলছো এটা, হ্যাঁ, ভালো কিছু সম্ভাবনা নেই, এটা ভালো কিছু হবে, ভালো কিসে হতে পারে তোমার ভাবনা? না, নারীকে তো আমরা ওই যে বলছি পুরুষের সমান হতে গেলে তাকে কোন দিক দিয়ে সমান হবে? না, ধরো ধরো যুদ্ধে বা শ্রমে বা যে কোনো কারখানায় না, যেভাবে পুরুষের শরীর ইউজ করছে, ওর কাছে না না, এটা পুরুষ আলাদা মানে নেই। শরীর ইউজ করছে যে জায়গাটায় আসছো না, শরীর তো মুখ্য না, মুখ্য তো তোমার শরীর না, শরীর তোমার প্রয়োজনে আছে। ধরো আমার তো এগুলো শরীরের প্রয়োজনে ক্ষমতা আসছে। নেই, হ্যাঁ, তা আমি কি কিছু করতে পারবো না? আমি দেখতে সুন্দর না, কামুক না, মানে আমাকে দেখলে আকর্ষণ বোধ হয় না, হুম, আমার শরীর সেই বলিষ্ঠ সুন্দর চেহারাও না, হুম, তাহলে কি আমি কিছু করতে পারবো না? তোমার অন্য কিছু পাওয়ার আছে, তা আমি বলছি যে নারীরা যদি তার শরীরটাকে পাওয়ার হিসেবে ইউজ করে, তোমার প্রবলেম কোথায়? আমার কোথাও প্রবলেম নেই তো। তার প্রবলেম মানে সে জ্ঞান বিজ্ঞানে বড় জায়গায় যেতে পারছে না, তার শরীরের বিজ্ঞাপন করেই শেষ হতে হচ্ছে। যেদিন তার শরীরটা থাকবে না ধরো সেদিন সেও বিপ্লবের রাস্তায় থাকবে না। শরীর ব্যবহার করতে হবে তোমাকে, ধরো হ্যাঁ, বিপ্লবের রাস্তায় তুমি যখন সে বিপ্লবের দর্শনগত একটা থাকবে, তোমাকে রাস্তায় যখন আন্দোলন করছে, এটা একটা রেজ্জাক বা গুন্ডুদের কথা হলো, তোমাকে শরীরকেও ইউজ করতে হচ্ছে। শরীর তো তুমি ফেলে দিতে পারো না, না, শুধু বিদ্যা দর্শন বুদ্ধিকেই তুমি সবকিছু নয়, শরীরটাও দরকার আছে। তুমি প্রেজেন্ট হচ্ছে একটা, তোমার এক্সিস্টেন্স দিচ্ছে তোমার শরীরটা, তোমার দর্শনের এক্সিস্টেন্স কিন্তু তোমার শরীর থেকে, তুমি শরীর যে কেউ ব্যবহার করতেই পারে। বলছি তো বারবারই পারে, কিন্তু মানে তোমাদের বিপ্লবী রাজনীতির সঙ্গে কোথায় এটা ইয়ে করে, মানে দ্বন্দ্ব তৈরি করে? আমাদের রাজনীতির সঙ্গে খুব সমস্যার ব্যাপার নাই, সমস্যা হচ্ছে সেই নারীটার যে চাহিদা বা সেই নারীটার যে ভাবনা, সেই ভাবনার জগতে সে নিজেকে কি মনে করছে, সে তার সৌন্দর্য, যেটাতে তার কোনো হাত নেই আর কি, যদিও যাই হোক, সেই সৌন্দর্যকে সে ব্যবহার করছে কিছু অর্থ রোজগারের জন্য। কিন্তু যে জায়গাটা সে ডেভেলপ করতে পারতো, সে ডেভেলপ করতে পারতো তার জ্ঞান, তার বুদ্ধি। তার জ্ঞান বুদ্ধি আছে, না, আছে তো সবারই, মানে আরও ডেভেলপ করা যায়, কিন্তু সৌন্দর্য তো তুমি আর কত ডেভেলপ করবে? একটা সময় পরে এটা নিজেই সৌন্দর্য কমে যাবে। হ্যাঁ, ব্যবহার করছে, ক্ষমতা হিসেবে ব্যবহার করছে, হ্যাঁ। সেটাকে কি বলবে তুমি? কি বলবো, আমি তো বারে বারেই বলছি, মানে কথাটা রিপিট হচ্ছে বারে বারে, কিছুই বলবো না, সে যা খুশি করতে পারে, কিন্তু তার কি হচ্ছে এর দ্বারা? মানে তুমি তার এটাতে কোনো আসলে নারীর যে সেই শরীরকে ব্যবহার করার নারী যে ক্ষমতা, পুরুষের দ্বারা সেটাকে শোষিত, ক্ষমতা হিসেবে দেখছো কি দেখছো না দেখছি না, নারী যে পুরুষের দ্বারা শোষিত, এর ক্ষমতা বলা যাবে না। সেই শোষণের জায়গা থেকে সে মুক্তি পাবে কি করে? সেই প্রশ্নের সঙ্গে এই এই যে সে দেহ দেখাচ্ছে, মানে পুরুষ আমাকে ভোগের চোখেই দেখুক, সে পুরুষ নারীকে ভোগের চোখেই দেখে, এটাই সমাজের প্রবলেম। আমি আমাকে ভোগের বস্তু হিসেবেই প্রেজেন্ট করছি, কারণ পুরুষ ওই চোখে দেখে বলে সে আমাকেও দেখবে এবং তার থেকে আমার কিছু অর্থ উপার্জন হবে। এই চিন্তার দ্বারা কি সে এই তার উপর যে অত্যাচার, গোটা নারী জাতির উপর যে অত্যাচার, তার থেকে মুক্তি দিতে পারে? আমি তাহলে এখানে এটা একটা আলাদা চিত্র দিই, তুমি বুঝতে পারবে তার জিনিসটা, মানে বুঝতে পেরেছো? ধরো পর্নোগ্রাফি বুঝো, সেখানে এক এক অংশ, নারীবাদের এক অংশ, পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা বলছি না, নারীবাদের একটা অংশ বলছে এখানে নারীরা এক্সপ্লয়েটেড হয়। পর্নোগ্রাফি মানে নারী বিরোধী একটা বস্তু, যেখানে পুরুষদেরকে প্রলুব্ধ করে
পর্নোগ্রাফি তাদেরকে দেখানো হয় এবং নারীটা সেখানে ভোগের বস্তু। কিন্তু আরেকজন বলছে এটা হচ্ছে মানে তাদের মুক্ত শরীরের অধিকার, নারী শরীরকে মুক্ত না, হচ্ছে এখানে। বাস্তবে আরেক অংশ, নারীবাদের আরেকটা অংশ বলছে যে পর্নোগ্রাফি বাস্তবে দুজনই এখানে বিষয় হচ্ছে, দুজনের উপরেই অত্যাচার হচ্ছে। মানে ধরো আমি তো একটা ইন্টারভিউ করেছিলাম, পর্নোগ্রাফি শুটিং করে, মানে সেখানে যে মেল স্টার আর কি, তার বক্তব্য ছিল সে তো মানে তুমি দেখলে মনে করবে সে এনজয় করছে, আসলে সে তো টায়ার্ড আর কি। মানে এটা করেছি হ্যাঁ, নারীবাদের আমি বললাম দুটো অংশ বলে, একটা অংশ বলছে নারী এখানে এক্সপ্লয়েটেড হচ্ছে এবং এটা নারীদের উদ্দেশ্যে তৈরি হয় না, পুরুষদেরকে প্রলুব্ধ, পুরুষদেরকে মনোরঞ্জন করার জন্যই পর্নোগ্রাফি তৈরি হয়। কিন্তু অ্যাঙ্গেলটা তাই। আরেকটা বলছে যে না, এখানে নারীরা মুক্তি পায়, তারা তাদের শরীরকে কারো কারো কথা মতো ব্যবহার করছে না, তারা নিজেরাই নিজেদের মতো করে ব্যবহার করছে, তারা ব্যবহার করতে চাইছে বলে করছে, কেউ তাদেরকে আটকাতে পারছে না, তারা চাইছে বলে ব্যবহার করছে, কেউ তাকে মানা করতে পারে না, কেউ তাকে আবার বাধ্য করতে পারে না। এটা বলছে, তুমি যেটা বলে সেটা কিন্তু খুব হচ্ছে, তুমি বলে যে মেয়েরাও এখানে বাধ্য হয়। তো তার মানে না যে নারীরা ওখানে বাধ্য, নারীর ইচ্ছে মতোই করে, আবার পুরুষরা ওখানে ইচ্ছে মতোই করে, কিন্তু ডাইরেক্টরের উদ্দেশ্য তারা চরিতার্থ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাদেরকে কেউ বাধ্য করতে পারে না যে করতেই হবে, আবার করতে হবে না। না, তারা অত্যন্তভাবে ওখানে মানে শুটিংয়ের প্রয়োজনে যেমন ভাবে তাকে অ্যাক্ট করতে হ্যাঁ, বলবে তাকে সেটাই করতে সেটা হবে, করতে সেখানে তার কোনো প্লেজার নেই। হ্যাঁ, কিন্তু সিদ্ধান্তটা যে পর্নোগ্রাফি করবে কিনা, এই সিদ্ধান্তে তারা কোনো রকম জোরের শিকার হয় না না, সে তো তুমি যে ধরো যে মহিলাটা, মানে এটা নারীবাদের একটা অংশ। হ্যাঁ আমি বলছি যে মহিলাটা তোমার ইসে করছে আর কি, ওই রেড লাইট এরিয়াতে তার দেহ বিক্রি করছে, সে তো তার নেওয়া অনেক ক্ষেত্রেই তার নেওয়ার সিদ্ধান্ত, কিন্তু সে কেন এই সিদ্ধান্ত নিচ্ছে? না, অনেক ক্ষেত্রে বলেছি, সব সময় না। তাহলে সে কেন এই সিদ্ধান্ত নিচ্ছে? তার মনে হয়েছে বলেই পরিস্থিতি তাকে এই জায়গায় পাঠিয়েছে। দেখা গেল যে এরকম কোনো পরিস্থিতি নেই, সে খুব বড় ঘরের মেয়ে। না না, শুধু অর্থনৈতিক পরিস্থিতি না, আমি বললাম যে তার হয়তো এমন কিছু চাহিদা আছে, সেটার জন্য সে যাচ্ছে, অথবা জাস্ট তার মনে হলো যে একটা নারীবাদী আন্দোলন, যার চাহিদা আছে সে কিনে নিবে। না ধরো আমার নারীবাদী একটা আন্দোলনেই আমি অংশ করবো, যে আমি শরীরকে পুরুষদের কন্ট্রোল থেকে মুক্তি দেওয়ার জন্য বলবো পুরুষরা আমার শরীরকে বাধ্য করতে পারে না কোনটা করবে কোনটা করবে না, আমি এটা এই আন্দোলনের অংশ হয়ে আমি পর্নোগ্রাফিতে যাবো, এটাও তো করতে পারে। এটা একজন হতে পারে, মানে এটা অনেকজন হচ্ছে, মেজন না, একজনও হলো হতে পারে, মানে সেই একজনকে নিয়ে তো আর বলবে যে না ও হয়তো নারীবাদের মুক্তির কথা বলছে, আবার নারীবাদের আরেকটা অংশ বলছে, আমি বললাম তো পুরুষদের চিন্তা ভাবনা বাদই দাও বা অন্য তাত্ত্বিকদের কথা বাদই দাও, নারীবাদের আরেকটা অংশ বলছে না, এটাতে নারীরা আসলে পুরুষদের হয়েই আবার ইউজ হচ্ছে, পুরুষদের জন্যই তাদেরকে ব্যবহৃত হচ্ছে। এই দুটোকে কি করে দেখবি? এই দুটোকেই তাহলে না, নারীবাদী চিন্তাই তো আসলে ঠিক চিন্তা না, সেই জন্য একে আবার দেখবো কি করে? বলো এটা তুমি কি বলতে চাইছো? তাহলে নারীবাদী চিন্তা তাহলে ঠিক নয়, তুমি না, কোনো বাদী তো ঠিক না। দুই ক্ষেত্রেই ঠিক নয় না, আমরা তো পুরুষবাদীও না নারীবাদীও না, সেটা মানববাদী আর কি, মানুষ একই আর কি। তাহলে এখানে তুমি কি বলতে পারো? এই জায়গাটাতে তুমি কি বলবে? এই জায়গাটাতে তুমি কি, এই যে দ্বন্দ্বটা, এটা তুমি আসলে আনসার দেবে, এটা আমাদের কাছে কি উত্তর থাকবে? এটা আমি তো বললাম যে সেখানে সে আসলে পরিস্থিতির শিকার এবং কোনো ক্ষেত্রেই তার প্লেজার নেই এখানে, তার উপর একটা যন্ত্রণাই হয়। কোনোখানে সে মুক্তি পাচ্ছে না। দুটো যেভাবেই দেখো তুমি, যে দিক থেকে দেখো, যে অ্যাঙ্গেলে দেখো, যে দার্শনিক চিন্তা থেকে দেখো, তার সে মুক্তি পাচ্ছে না তো। এবং এই যে আনন্দের কথা বলছে, আমার জীবন আমি আমার মতো কাটাবো, যে বলছে তাকে তুমি দেখবে যে 2 বছর এইভাবে কাটিয়েছে, 3 নম্বর বছরে গিয়ে সে অন্য কিছুতে পরিণত হয়েছে, সেখানে সে আনন্দ পায়নি আসলে। একটা সময় মনে হয়েছে যেন মুক্তি পেলাম, আনন্দ পেলাম, তার মধ্যে সেটা মুক্তি ছিল না, সে অজান্তেই ওটাকে মুক্তি মনে করেছিল। বৌদ্ধিক হয়ে যদি কেউ কোনো কিছু মুক্তি পায়, সেটাই মূল মুক্তি মনে হয় তার, ঠিক তো? এটা মানে তুমি বৌদ্ধিকভাবে মুক্তি না পেয়ে, মানে তাহলে তোমার মুক্তি আসবে না, তোমার তৃপ্তিও আসবে না, এই জায়গাটা বন্ধ রেখে কিছুই হবে না। রেডি তো আমি করলাম না, 25 নম্বর প্রশ্নটা লাস্ট, সেকেন্ড লাস্ট প্রশ্নটা। আচ্ছা, ধরো এই এতক্ষণ ধরো যত আলোচনা হলো, ধরো যেগুলো আমরা বললাম যে সমলিঙ্গের প্রতি আকর্ষণ, বিভিন্ন রকমের যৌনতা নানা রকম স্তর, নানা রকম প্রকাশ, সবকিছুই ধরো নিকট আত্মীয়, তোমার চেনা জানা, কারো বন্ধু বান্ধব, কারোর মধ্যেই দেখলে, সেক্ষেত্রে তোমার প্রতিক্রিয়াটা কিরকম? তুমি কি ওইটাকে দেখবে তো অ্যাবসলিউট উত্তর হয় না। তুমি তো মানে একটা
বিপ্লবী রাজনীতির সাথে যখন যুক্ত আছো, হ্যাঁ তুমি সাধারণ মানুষের থেকে একটু হলেও তোমার চিন্তাটা ডিফার করে। হ্যাঁ। তো সেই জায়গা থেকে তোমার কি মনে হয় নিজের প্রতিক্রিয়াটা কি হতে পারে? তো দর্শনগত প্রতিক্রিয়াটা ওই সময় কি দর্শনগত হয়? প্রতিক্রিয়া। ধরো তুমি কারণ নিজের কারণ মধ্যে দেখো, আমাদের মধ্যে দেখি না আমি ধরো আমার অবস্থান থেকে মানে আমাদের তো আসলে সেই ব্যক্তিটা মানে তুমি হও আমার কাছের লোকই হোক বা দূরের লোকই হোক, ব্যক্তিটাকে তো আমরা ঘৃণা করি না, মানে ঘৃণা করার বিষয়ও না। আমি মনে করছি যে মানে আমার দর্শনগত দিক থেকে আমি মনে করছি যে তার চিন্তার কোনো মানে চিন্তার কোনো জায়গায় একটা ফাঁক ফোকরের জন্য সে এই ভাবনায় যাচ্ছে। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে যে চোখে দেখতাম সেই চোখেই দেখবো, এর কোনো তফাৎ হবে না, তোমার প্রতিক্রিয়া, দর্শনগত প্রতিক্রিয়া এটাই হবে। এটাই হবে। রাফলা, তো অনেকক্ষণ তুমি সময় দিলে, আরেকবার ধন্যবাদ তোমাকে আমি দিচ্ছি। শেষ করবো একটা প্রশ্ন করে। দক্ষিণপন্থী রাজনীতি একটা কথা খুব বলে, দক্ষিণপন্থী রাজনীতিতে যারা রয়েছেন তারা এটা বলে যে বামপন্থী রাজনীতি বা বিপ্লবী রাজনীতির কথা যারা বলে তারা যে এই ব্যক্তি স্বাধীনতা বা যৌনতার যে স্বাধীনতা, এক্সপ্রেশনের স্বাধীনতার কথা যে তারা বলে, বিপ্লবী রাজনীতি যে বলে, সেটা আসলে কিছুই না, সেটা হচ্ছে যৌন ভোগবাদের একটা মুখোশ। ওই সমস্ত কিছুর আড়ালে যৌন ভোগবাদ আর কিছুই না, এবং তারা এটাকে একটা নামই দিয়ে দিয়েছে যে ফাঁকা প্লেট ফ্যাটে লেনিন বোঝানো। তো দক্ষিণপন্থী রাজনীতির যে এই একটা বিশাল একটা কথা রয়েছে, চলছে আজকের দিনে, সেটাকে উত্তর কি? খুব মানে এই সময়কার একটা সেটার উত্তর তুমি কিভাবে দাও? একটা মানে ট্রেন্ডি কয়েনেস ডানপন্থীদের মধ্যে বা দক্ষিণপন্থী যারা রাজনীতি করে তাদের মধ্যে যে ফাঁকা প্লেটের লেনিন শেখায়, এটা বোধহয় সিপিএমের কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, ঋতব্রত ঘটনাকে কেন্দ্র করেই বোধহয় এইসব বলে আর কি। দক্ষিণপন্থী রাজনীতি যারা করে তারা, আমি মনে করি তারা, তাদের কোনো মানে আজকের দিনে দাঁড়িয়ে কোনো দর্শন নেই। তারা যখন যেটা প্রয়োজন টিকে থাকার জন্য যা দরকার তাই বলে, তাই করে। আমরা বামপন্থী রাজনীতি করি, বামপন্থী রাজনীতিতে সামনে একটা দর্শন আছে, সেই দর্শনের ভিত্তিতে আমাদের নেতা নেত্রী থেকে শুরু করে কর্মী, আমাদের চলাফেরা, জীবন, আমাদের ভাবনা সব কিছুর একটা পর্যালোচনার জায়গা আছে একটা দর্শনকে ভিত্তি করে। তাদের সেই দায়বদ্ধতার প্রশ্ন নেই। যদি তুমি বিজেপিতে যাও, তৃণমূল কংগ্রেস এরা তো নিজেদের বলছে গান্ধীবাদী। গান্ধীবাদ কি, গান্ধীবাদের কোথায়, গান্ধীবাদের ভিত্তিতে আমি কোন জায়গায় চলছি কোন জায়গায় চলছি না, এই বিশ্লেষণ নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসে বসে হয় না। সেখানে গান্ধীবাদী মমতাই শেষ কথা। তো এবং কংগ্রেসেও তাই। তাহলে বিজেপি আছে দক্ষিণপন্থী রাজনীতিতে, তারা একটা অতি প্রাচীন চিন্তার দল আর কি। হিন্দুত্ববাদ বা যে ইত্যাদি যাই বলুক, তারা আসলে সেই ধর্মীয় যুগ, রাজারাজরার যুগের যে চিন্তা ছিল সেই চিন্তাকে ক্যারি করে। এবং আমাদের মধ্যে যেহেতু সেই জায়গাগুলো আমাদের দেশে নবজাগরণ পরিপূর্ণ হয়নি, সেই জায়গাগুলো যেটুকু ছিল আমাদের মনের অন্তরালে তারা সেইগুলো নাড়া দেয়। মানে প্র্যাকটিক্যালি আমাদের দেশের বড় মানুষ যারা নবজাগরণের, বিদ্যাসাগর, রামমোহন, ধর্মীয় অবতারের মধ্যেও চৈতন্য, বিবেকানন্দ, রামকৃষ্ণ, এদের সকলের চিন্তার বিরুদ্ধে কিন্তু বিজেপির চিন্তা। তারা এটাকে কায়দা করে পরিবেশন করে, কখনো তারা হনুমান যাত্রা করছে, কখনো শ্রীরাম যাত্রা করছে, কিন্তু চিন্তাগত দিক থেকে তারা অত্যন্ত নারী বিদ্বেষী এবং জনতার প্রশ্নে অত্যন্ত সংকীর্ণ মনা। তারা কিন্তু একগামী না, বহুগামী। দেখতে পাবা বিভিন্ন নেতা নেত্রীদের তাদের জীবনযাপন, বিভিন্ন বিষয় যে বেরিয়ে আসে, বিভিন্ন সাধু মুনি ঋষিদের, বিজেপি আশ্রিত যে সাধু বাবারা সেজে আছে তাদের যে জীবনযাপন তো সুন্দর না। আবার তারা এটাকে ঠিক মনে করে না, তারা ঠিক মনে করে না, কিন্তু তারা এই জীবনটা যাপন করে, দ্বিচারিতা আছে। সেখানে দাঁড়িয়ে বামপন্থী রাজনীতি, এটা কারোর ভালো লাগলেও কি না লাগলেও কি এটাই বিকল্প। অর্থাৎ সমাজ প্রগতির যে নিয়ম, নবজাগরণের চিন্তার পর যে চিন্তা আসবে সেই চিন্তা বিজেপির চিন্তা হতে পারে না। সেই চিন্তা অন্যান্য দক্ষিণপন্থী রাজনীতির যে চিন্তা, সুবিধাবাদী রাজনীতি, তার হতে পারে না। সেটা সমাজ পরিবর্তনের চিন্তাই হবে, এবং সেই সমাজ পরিবর্তনের চিন্তা বামপন্থী রাজনীতি যারা করে তারাই কম বেশি করে।
আমাদের রাজ্যে একটা সমস্যা হয়ে গেছে, আমাদের রাজ্যে বা দেশে, সেটা হচ্ছে দীর্ঘদিন সিপিএম শাসনে ছিল। কারণ শাসনে থাকতে গেলে তাকে পুঁজিবাদকে সন্তুষ্ট করতে হয়, মালিক শ্রেণীকে সন্তুষ্ট করতে হয়, নাহলে ক্ষমতায় থাকা যায় না। এই মালিক শ্রেণীকে সন্তুষ্ট করার প্রশ্নে তারা বিভিন্ন জায়গায় তার দর্শনের সঙ্গে আপোষ করে গেছে। আপোষ করার কারণে তাদের মধ্যে, তাদের পরপর নেতা যারা তৈরি হবে, সেই নেতৃত্বের মধ্যে সেই চরিত্র গড়ে ওঠে না। যে বেশি ভোট আনতে পারে সেই নেতা হয়ে যাচ্ছে, কিন্তু যে সেই দর্শনকে কেন্দ্র করে জীবন পরিচালনা করে সে নেতা হচ্ছে না। ফলে এটা হয়েছে, এদেরকে দেখে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে কমিউনিস্টরা বোধহয় এরকমই হয়, কিন্তু তা তো না। কমিউনিস্ট চিন্তা যারা করে তারা চিন্তায়, অভ্যাসে, জীবনযাপনে অনেক বড় মাপের মানে হতে হয় তাদের। মানে আমরা বড় মাপের অন্য মানুষের তুলনায় এটা বলছি না, কিন্তু তাদের বড়ত্বের প্রমাণ রাখতে হয়। যে কোনো বড় মানুষ আজকের দুনিয়ায় যদি দেখো, যাকে সত্যি মনে হচ্ছে বড় মানুষ, খোঁজ নিলে দেখা যাবে সে লেফট মাইন্ডেড। যেই বড় মানুষ, যার মধ্যে উদারতা আছে, যে সকলকে সমান করে দেখতে পারে, যে ভেদাভেদের মধ্যে নেই, তারাই প্রত্যেকে লেফট মাইন্ডেড। এবং বাম চিন্তা, বাম মনস্ক মানুষরা চিরকালই সমাজের শোষিত বঞ্চিত মানুষের পাশে, এজন্য তারা নারীদের পাশে, তারা যাদেরকে পিছিয়ে পড়া জাতি বলা হচ্ছে তাদের পাশে, তারা আমাদের দেশের যারা মাইনরিটি তাদের পক্ষে থাকে।